নমস্কার। বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছে। আমরা সবাই শুভ কামনা করি দুর্গা পূজার অন্তিম লগ্নে। শুধু আমরা নই, সব সম্প্রদায়ের মানুষই তাদের পবিত্র উদযাপনের সময় পবিত্র উদযাপন উপলক্ষে একে অপরের জন্য শুভ কামনা করেন, মঙ্গল কামনা করেন, সম্প্রদায়ের জন্য করেন, বৃহত্তর প্রেক্ষাপটে মানুষের জন্য করেন। সেই রীতি মেনেই যারা আমার চেয়ে বয়সে ছোট তাদের ভালোবাসা প্রীতি, যারা বয়সে বড় তাদের প্রণাম জানালাম। আজকের এই ভিডিওতে আমি বিষয় জানিয়েছি জীবন, জীবিকা, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে যে সাম্প্রতিক ডেভেলপমেন্টগুলো ঘটে চলেছে, খবরাখবর, সে বিষয়ে আলোকপাত এবং বিশ্লেষণ, যাতে করে আপনারা মানসিক প্রস্তুতি রাখতে পারেন, জীবিকার ক্ষেত্রেও মানসিক প্রস্তুতি রাখতে পারেন, সতর্ক থাকতে পারেন, সর্বোপরি লড়াই করার মানসিকতা, হেরে না গিয়ে বুক চিতিয়ে লড়াই করার মানসিকতা বজায় রাখতে পারেন। সেই বিষয়েও এই আলোচনায় উঠে আসবে। আরও একবার বলি, আগামী 6 ডিসেম্বর কলেজ স্ট্রিট অঞ্চলে মহাবোধি সোসাইটি হলে আমরা মিলিত হতে চলেছি। মিলন আড্ডা 3টে থেকে 6টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এ বিষয়ে আগেই বিস্তারিত জানিয়েছি, আগের ভিডিওতে জানিয়েছি, পোস্টে জানিয়েছি, আবারও জানাবো। অনুষ্ঠানটি ওপেন টু অল, সবাই স্বাগত। কোনো বাধা নেই, বিধিনিষেধ নেই, কোনো টিকিটের গল্প নেই, এন্ট্রি পাসের গল্প নেই। যারা ভাবতে চান, ভাবাতে চান, কৌতূহল রাখেন, জানতে চান, একে অপরের সঙ্গে পরিচিত হতে চান, কারণ আমাদের এই লড়াই, চিন্তা ভাবনা আমাদের দেশের মাটিতে অবশ্যই অভিনব, কোনো সন্দেহ নেই, বিশ্বের ক্ষেত্রেও অভিনব। তাই অনেকেরই বুঝতে অসুবিধে হচ্ছে, তো তাঁরা সবাই স্বাগত। দূরবর্তী সহযোদ্ধা যারা আমার পরিচিত, অবশ্যই তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের থাকার ব্যবস্থাও করছি। আলোচনা আগেই হয়েছে এ বিষয়ে। তো আপনারা প্রশ্ন করতে পারেন অনুষ্ঠানে এসে, সে প্রশ্ন উত্তরের একটা রাউন্ডও থাকবে। আমি নিজে পুরো অনুষ্ঠানটি উপস্থিত থাকবো, মাঝে কোথাও গতবারের মতো বিশেষ কাজে বেরিয়ে যাব না, যেটা গতবারে বাধ্য হয়ে আমাকে বেরোতে হয়েছিল, এবারে বেরোবো না। সন্তান সন্ততি নিয়ে সপরিবারে আসুন এবং এবার অনুষ্ঠানে কচি কাঁচাদের অংশগ্রহণ একটি বাড়তি মাত্রা দেবে বলে আমি মনে করছি। তবে একটি অনুরোধ, মাস্ক পরে আসবেন না। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, বিধিনিষেধ বলতে ওই একটিই আছে, তবে আমি এটাকে বিধিনিষেধ বলবো না, অনুরোধ বলবো। তবে মাস্ক পরে যদি আসেন, স্যানিটাইজার ব্যাগে থাকলে আমি দেখতে পাবো না, কিছু করার নেই, কিন্তু মাস্ক পরে যদি আসেন তবে আপনার সঙ্গে কখনো কোনো দুর্ব্যবহার করা হবে না। আপনাকে মাস্ক পরার সপক্ষে বিজ্ঞানসম্মত যুক্তি দিতে হবে। সেই যুক্তিতে আমাকে এবং আমার সহযোদ্ধাদের পরাস্ত করতে হবে, বা আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার যুক্তি কতটা, কোনো আম্পায়ার থাকবে না, জাজ থাকবে না, আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে আপনার যুক্তি কতটা ঠুনকো।
আর এই যুক্তি অবশ্যই জায়নিস্ট বিজ্ঞান, দালাল মিডিয়া বিজ্ঞানের ভিত্তিতে উপস্থাপিত হবে না। ভাইরোলজি, অ্যানাটমি, ব্যাকটেরিওলজি, ইমিউন সিস্টেম, ভাইরাল লোড, এই সমস্ত কিছু নিয়ে বিজ্ঞানের যথেষ্ট গবেষণা আছে এবং দালাল বিজ্ঞানী নন এমন অনেক মানুষ, অনেক ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বিজ্ঞানী ইউরোপ আমেরিকায় কাজ করছেন। তো সেই সব যুক্তি যা দালাল বিজ্ঞানীর মধ্যে পড়ছে না, তাদের আওতার বাইরে থিঙ্কিং পিপল যে যুক্তিগুলো উপস্থাপিত করে সেগুলোই আপনাকে ফেস করতে হবে। তো যাই হোক, এটুকু অনুরোধ আমার রয়েছে, কারণ এতে করে কি হবে, কালক্ষেপ হবে, আর কিছুই হবে না, কালক্ষেপ হবে। তো সেক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন, কোনো সন্দেহ নেই। প্রশ্ন উত্তর রাউন্ড থাকবে, আগেই জানিয়েছি। এবার আমি আলোচনায় চলে আসি, মূল আলোচনায়। আর হ্যাঁ, এটি বড় অনুষ্ঠান, বুঝতেই পারছেন। গতবারে অনুষ্ঠান হয়েছিল, তার আগের বারেও হয়েছিল, কিন্তু এরকম উদ্যোগ, সহযোদ্ধাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, প্রতিষ্ঠানকে মূল স্রোতকে চ্যালেঞ্জ জানিয়ে সম্বর্ধনা, সম্মান প্রদর্শনের ব্যবস্থা, এসব আমরাই করছি। মূল দায়িত্ব অবশ্যই আমারই, উদ্যোগ আমিই নিয়েছি। তাই যারা বই সংগ্রহ করছেন, কারণ বুঝতেই পারছেন এটা পাথেয় লড়াই, একটা অনুষ্ঠানের তার জন্য ব্যয় আছে, তাদের সাধুবাদ জানাই। যারা এখনো করেননি বা করবেন ভাবছেন, তাদের জন্য আরও একবার বলি, কুরিয়ারের অপশন আছে, অথবা কলেজ স্ট্রিট কফি হাউসের পাশে অ্যালাইড বুকস বলে একটি বইয়ের দোকান আছে, সেখানে আমার সাম্প্রতিক বইগুলো পাবেন, প্রথম খণ্ড বাদ দিয়ে তো পাবেন, সেগুলো সংগ্রহ করুন। আর অনুষ্ঠানে আমি ইতিমধ্যেই জানিয়েছি, যাদের বই সংগ্রহ করার ক্যাপাসিটি নেই অথচ সংগ্রহ করতে চান, তারাও আমাকে জানাবেন, জনান্তিকে জানাবেন। সবার সামনে হয়তো অস্বস্তি হতে পারে, সেই সময় না হলেও পরবর্তীতে ব্যবস্থা করব, কারণ এত বই তো হয়তো থাকবে না, স্টকের ব্যাপার আছে, এত বই নিয়ে যাওয়াও সমস্যা হতে পারে। তো আপনার নাম নথিভুক্ত করবেন। তবে হ্যাঁ, অচেনা অপরিচিতর ক্ষেত্রে এই সুবিধা আমি দিতে পারবো না। যাদের চিনি বা অন্তত আগে আলাপ হয়েছে, বা আমার কথা বলে যদি মনে হয় হ্যাঁ সত্যিই তার সমস্যা আছে, তবে নিশ্চয়ই সদর্থক ভূমিকায় আমাকে দেখতে পাবেন। এছাড়াও কোনো সহযোদ্ধা যদি মনে করেন, বইমেলাতেও অনেকে এগিয়ে এসেছেন যে তারা একে অপরকে বই উপহার দেবেন, তারা দিতে পারেন স্বচ্ছন্দে, অবারিত দ্বার। আর এবারেও বইমেলায় কেন, এই অনুষ্ঠানেও একটি নতুন বই প্রকাশের সম্ভাবনা আছে, জোরদার হচ্ছে। দেখা যাক কতটা কি করা যায়। এবারে আসছি আজকের আলোচনায়। ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, প্রত্যেকেরই কোনো না কোনো ক্ষেত্রে সুবিধে হবে, মানসিক প্রস্তুতির ক্ষেত্রে সুবিধে হবে। যে ক্ষেত্রেই থাকুন, যে জীবিকাতেই থাকুন, শিক্ষকতা হতে পারে, ছোট ব্যবসা হতে পারে, স্বাস্থ্যক্ষেত্র হতে পারে, আপনি মেডিকেল পড়ুয়া হতে পারেন, সুবিধে হবে। প্রথমেই জানাই যে আমরা যারা এই নতুন বিশ্ব ব্যবস্থার বিষয়ে সচেতনতা অভিযান শুরু করেছিলাম, তাদের মূল লড়াইটা ছিল কিন্তু বাধ্যতামূলক ভ্যাকসিনের বিরুদ্ধে, করোনা ভ্যাকসিনের বিরুদ্ধে। সেইটা দিয়ে সূত্রপাত হলেও পরবর্তীকালে যে কোনো ভ্যাকসিনের বাধ্যতামূলক প্রয়োগের বিরুদ্ধে আমরা বুক চিতিয়ে দাঁড়িয়েছি, আগামীতেও দাঁড়াবো। তো সেই ভ্যাকসিনেশনের বাধ্যতামূলক ভ্যাকসিনেশন, যেটা আইনত বাধ্যতামূলক না হওয়া সত্ত্বেও মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ওয়েবসাইটে
পরিষ্কারভাবে উল্লেখ করা থাকলেও যে ম্যান্ডেটরি নয়, ভলান্টারি। এবং সুপ্রিম কোর্টের যে অবজারভেশন পরবর্তীকালে আমরা পেয়েছিলাম 2022-এর মে মাসে, সেখানেও একই কথা বলা হয়েছিল। কেন্দ্রীয় সরকার হলফনামা দিয়ে জানিয়েছিল যে না, বাধ্যতামূলক নয়। তা সত্ত্বেও বিডিআকে দিয়ে রাজনৈতিক দলকে, দালাল চিকিৎসকদের, এনজিওদের কাজে লাগিয়ে যেভাবে বাসে উঠতে দেবে না, ট্রেনে উঠতে দেবে না, অমুক বন্ধ হয়ে যাবে, তমুক বন্ধ হয়ে যাবে বলে যেভাবে বাধ্যতামূলকভাবে মানুষকে প্যানিকগ্রস্ত করা হয়েছিল, যারা নিজেরা নিয়েছেন তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি ছিলাম এই জোর জবরদস্তের বিরুদ্ধে, এখনো আছি, আগামীতেও থাকবো, আমৃত্যু থাকবো। সেটা নিয়েই লড়াই শুরু হয়েছে। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে স্বাভাবিকভাবেই মানুষের সচেতনতা বিস্তারের ক্ষেত্রে জীবন জীবিকা তো জড়িয়ে থাকেই। তো নিউ ওয়ার্ল্ড অর্ডার মানে তো শুধু ভ্যাকসিন নয়, প্ল্যান্ডেমিক নয়, ওরা প্যান্ডেমিক বলে, আমরা প্ল্যান্ডেমিক বলি, আরো অনেক কিছু। তাই এই এজেন্ডা 2030 থেকে শুরু করে প্যারিস প্রোটোকল, যেখানে জীবাশ্ম জ্বালানিকে নেতিবাচক, নেগেটিভ বলে গ্লোবাল ওয়ার্মিং বাড়াচ্ছে, এরকম একটা ফলস সায়েন্সকে সামনে এনে যেভাবে ওরা মগজ ধোলাই করে তাদের পলিসি গোটাচ্ছে, তৈরি করছে, বানাচ্ছে এবং মানুষকে টোটাল কন্ট্রোলের জঞ্জিরের মধ্যে, শেকলের মধ্যে বেঁধে ফেলছে, তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ শুরু করি। অনেকটা পথ এসেছে, সংখ্যায় কতটা বেড়েছি জানি না, তবে আর অনেক বেশি বাড়ার কথা ছিল। কিন্তু এই যে আমাদের প্রথম দিকে, এখন অবশ্য একটু স্বস্তি আছে, প্রথম দিকে আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব সব উড়িয়ে দেওয়া হয়েছিল, সেটা আপনারা জানেন। তবে আসার কথা এই, ধীরে হলেও মানুষ বুঝতে পারছেন, এবং আমার বিশ্বাস এরকম বুঝতে পারা মানুষ, দেরিতে উপলব্ধি করা মানুষও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তো এই যে চিকিৎসা ব্যবস্থাকে পুরোটাকেই হাইজ্যাক করে বিগ ফার্মা, বিল গেটসের মতো মানুষ, যিনি 1999 সালে $750 মিলিয়ন দিয়ে শুরু করেন গ্যাভি, তারই তৈরি ভ্যাকসিন সংস্থা গ্যাভিতে বিনিয়োগ করেন। মাইক্রোসফটের কর্ণধার, তিনি বুঝতে পেরেছিলেন আগামীতে এই ব্যবসাটাই ভালো জমবে। জায়নিস্টদের প্রধান, সামনে দেখতে পাওয়া মুখ এই বিল গেটস, তিনি যখনই এই ভ্যাকসিন ব্যবসায় নামলেন 1999 সাল থেকে, তখন থেকেই এই ক্ষেত্র প্রস্তুত হয়ে গিয়েছিল। আমরা জানতাম না, আমরা ব্যস্ত ছিলাম ক্রিকেট, ফুটবল, হিন্দি সিনেমা, আনন্দ উৎসব, রিল ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত ছিলাম, যেটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু করোনা প্যান্ডেমিক আমাদের চোখ খুলে দিয়েছে। অনেকেরই জীবন জীবিকা বিপন্ন হয়েছে, তা নেতিবাচক, কোনো সন্দেহ নেই। আগামীতে অনেকেই জীবিকা হারাবেন, আর্থিক কষ্টে পড়বেন, মধ্যবিত্তের বিনাশকাল। কিন্তু পুরোটাই কি নেতিবাচক? না, আমি মনে করি না। আমি এই করোনাকে বলুন, এই লকডাউনকে বলুন, বা এই প্যান্ডেমিককে বলুন, আমি এটাকে মনে করি এ ব্লেসিং ইন ডিসগাইজ, ছদ্মবেশী আশীর্বাদ। তার ফলে আমরা অনেক অজানা জিনিস জানতে পারছি, রিসার্চ করতে পারছি, স্বাস্থ্যকে বাঁচাতে পারছি, সুরক্ষিত রাখতে পারছি অন্তত এই জায়গাটা। পুরো প্রক্রিয়াটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, সেই সংখ্যা আমাদের নেই। উই ডোন্ট হ্যাভ দ্যাট ম্যান পাওয়ার, বাট উই হ্যাভ দ্যাট consciousness, we have that ability to say no to vaccines, to mandatory vaccines. We can protest, we can rise in number, even greater number in future. And we are determined to do so. এটা পারি আমরা এবং করব, করে দেখিয়েছি আমরা, রুখে দিয়েছি, আগামীতেও রুখে যাব যতক্ষণ দেহে প্রাণ আছে। তো এইটা ওরা বুঝতে পেরেছে, বলেই একটা নতুন ছক তৈরি করে ফেলেছে। কি? ওই যে আমরা দেখবেন অনেক চিকিৎসক, যেমন হোমিওপ্যাথি যারা বিশ্বাস করেন, হোলিস্টিক মেডিসিন সেটা, বা আয়ুর্বেদ বিশ্বাস করে যারা, আয়ুর্বেদ ও হোলিস্টিক মেডিসিন। পৃথিবীতে আদিতে যত মেডিসিন এসেছে, ব্যবস্থা এসেছে, সবই হোলিস্টিক ছিল। এমনকি হিপোক্রেটিস, যাকে ফাদার অফ মডার্ন মেডিসিন বলা হয়, আদি পিতা বলা হয়, তিনিও কিন্তু হোলিস্টিক মেডিসিন, এই চোখ, নাক, কান, গলা আলাদা করে, হার্ট আলাদা, অমুক আলাদা, তমুক আলাদা করে চিকিৎসার কথা বলেননি।
তিনি বলেছেন লেট ফুড বি দ্য অনলি মেডিসিন, খাদ্যই ঔষধ। প্রকৃতি থেকে চিকিৎসার উপকরণ সংগ্রহের কথা বলেছেন, তার মধ্যে প্রধানতম হলো খাদ্য। গাছগাছরা তো আছে, কোনো ভেদ নেই আসলে, কিন্তু সেটাকে ওরা হাইজ্যাক করে নিয়ে এখন চিকিৎসা মানে বোঝাচ্ছে যে কি অ্যালোপ্যাথি, মডার্ন মেডিসিন, এছাড়া আর কোনো চিকিৎসাই যেন ঠিকঠাক নয়, বিজ্ঞান নেই, অবৈজ্ঞানিক, শুধু অ্যালোপ্যাথিটাই একেবারে ঠিকঠাক। আরও একবার আমি আপনাদের আহ্বান রাখি, আগামীতে চিকিৎসা ব্যবস্থা সাধারণের আওতার বাইরে চলে যাবে, গেছে ইতিমধ্যেই। যতটুকু আছে সেটাও থাকবে না, পুরোটাই প্রাইভেট মালিকদের হাতে চলে যাবে। এ বিষয়ে আজকেও কিছু আলোচনা করব। মেডিকেল কলেজ হয়েছে আমাদের দেশে নতুন, প্রায় 1,25,000 সিট, এখন কোনো ক্ষেত্রে 100% সিট বেড়েছে, তারও বেশি। হ্যাঁ, 1,23,000 সামথিং মেডিকেল MBBS সিট। মোদির ভিশন, আমরা পৃথিবীতে 1 নম্বর হব, চীনকে টেক্কা দেবো, এইসব বলে টোলে আর কি। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, প্রায় 50% সিটি ডিমড ইউনিভার্সিটি বা প্রাইভেট মেডিকেল কলেজের আন্ডারে, যারা কোটি টাকা দিয়ে বা কোটি টাকার কাছাকাছি ফিস দিয়ে MBBS পড়তে বাধ্য করবে আপনার সন্তান সন্ততিকে। না হলে ঘটিবাটি বিক্রি করেও ব্যাংক লোন না পেলে আপনি পড়বেন না। আস্তে আস্তে পুরোটাই এখন 50% আছে সিটের, MBBS সিটের 50% বেসরকারি মালিকের হাতে চলে গেছে। আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। কেউ প্রতিবাদ করছেন, কিন্তু কোনো লাভ হবে না, বিচ্ছিন্ন প্রতিবাদ করে কোনো লাভ নেই। উই মাস্ট হ্যাভ আ কমপ্লিট টোটাল ইউনাইটেড প্রটেস্ট। কিন্তু ওদের পক্ষেও যুক্তি আছে, ওরাও এই ব্যাপারটা ওরাই করেছিল, ওরাই রিসেট করছে, ওরাই তুলে দিচ্ছে। প্রয়োজন ফুরিয়ে গেছে, নতুন বিশ্ব ব্যবস্থায় প্রয়োজন অনুসারে ওরা এটাকে কাট করছে, রিসেট করছে। তাহলে কি করবেন? পুরো চিকিৎসা ব্যবস্থা যদি হাঙরদের হাতে চলে যায়, মুনাফাবাজ বিলিয়নিয়াদের হাতে চলে যায়, তাহলে ট্র্যাডিশনাল মেডিসিন ছাড়া আপনার উপায় আছে? অর্থাৎ আয়ুর্বেদ অথবা হোমিওপ্যাথি, উপায় নেই। তাই বাড়িতে গাছগাছরা লাগান, সে ঘৃতকুমারী হোক, জায়গা থাকলে নিম গাছ হোক, কালমেঘ হোক, তুলসী হোক, শিউলি গাছ হোক, লাগান। টবেও লাগান, টবেও হয়, একটু যত্ন করতে হবে। আপনার আগামীর বিনিয়োগ কিন্তু সেটাই, আপনাকে সুস্থ রাখবে, আপনার সন্তান সন্ততিকে সুস্থ রাখবে। না হলে কিন্তু ঢাকের দায়ে মনসা বিকিয়ে যাবে। যে সময় আসছে, এসে গেছে প্রায়। বাকি যারা এখনো টের পাচ্ছেন না, কেউ অসুস্থ হলে টের পাবেন। ইন্স্যুরেন্সের খপ্পরে সবাইকেই ফেলে দেবে ওরা। EMI পুরো শেষ, লোনে জীবন শেষ। তাই আরও একবার অনুরোধ করছি, যেটা আমি করে থাকি, ছোট দোকান থেকে, ছোট মাঝারি দোকান, ফুটপাত থেকে কেনাকাটা করুন, যাতে তারা বেঁচে থাকে এবং আগামীতে আপনার সন্তান সন্ততিও করে খেতে পারে। সরকারি চাকরির অবস্থা দেখছেন তো, আর IT সেক্টরের অবস্থাও তো দেখছেন। মধ্যবিত্তের ছেলে পেলে কোথায় চাকরি করবে? জোম্যাটো, মোটর বাইক নিয়ে সংসার চলবে? চলবে না। যারা করেন তারা জানেন কি ভয়াবহ সেই পরিশ্রম আর কত ন্যূনতম সেই পারিশ্রমিক। কিভাবে চলবে না। তাহলে কি সংযুক্তি একটা পথ? তাই আপনি যদি মলে অনলাইনে রাঘব বোয়ালদের হাতে সমস্ত টাকা দিয়ে দেন, তো এরা তো উঠে যাবে। এদেরকে তুলে দেওয়াই তো উদ্দেশ্য নিউ ওয়ার্ল্ড অর্ডারের। তখন যখন এদের তুলে দেবে, পুরোটাই ফাঁকা করে দেবে, তখন নতুন করে আপনার সন্তান সন্ততি কোন ব্যবসা করবে বলুন দেখি? ক্ষেত্রটাই তো শেষ করে দেবে ওরা, ভিত্তি শেষ করে দেবে। ভাতা দিয়ে সংসার চলবে? ভাতাশ্রী, ওটা করুন এবং গাছগাছরা লাগান। অন্তত যে কাজগুলো আপনারা করতে পারেন সাধ্য মতো। পথে নেমে হই হই করে আমেরিকা ইউরোপের মতো লক্ষ লক্ষ মানুষ আমরা জমায়েত করতে পারি না, আমাদের সে ফান্ডিং নেই, সে ব্যাকআপ নেই। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে এগুলো তো করতে পারি, এবং ক্যাশ ব্যবহার যতটা সম্ভব। যেখানে একান্তই পারছেন না, উপায় নেই, আলাদা কথা, কিন্তু যথাসম্ভব ক্যাশকে বাঁচিয়ে রাখুন। নইলে কিন্তু
উপর থেকে, মানে ওরা যখন আপনার অ্যাকাউন্টটি বিভিন্ন গোলযোগ করে, আপনারা তো জানেন কত কিছু করে বন্ধ করে দেওয়া যায়, সার্ভার থেকে শুরু করে এদিক ওদিক দাঙ্গা টাঙ্গা তো আছেই, হ্যাঁ গন্ডগোল আছেই, প্রাকৃতিক দুর্যোগ আছেই, তখন দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও আপনি অসহায়। ক্যাশটা ব্যবহার করুন, অনুরোধ করছে আমাদের সবার স্বার্থে। তাহলে এই যে ট্র্যাডিশনাল মেডিসিন অর্থাৎ আমাদের দেশে আয়ুর্বেদ, সেটাকে হাইজ্যাক করার ছক ওরা করে ফেলেছে। আমি আগের ভিডিওতে হু যে এই কর্মকাণ্ড ঘটাবে আমি বহু আগে অ্যালার্ট করেছিলাম, সেটাই ঘটতে চলেছে আমাদের দেশেই। আমাদের দেশের বুকের ওপরই, মাটির ওপরই আয়ুর্বেদের দেশের পঞ্চম বেদ আয়ুর্বেদ, সে দেশের মাটির উপরই আয়ুর্বেদের সমাধি দেওয়ার ব্যবস্থা পাকা হয়ে গেছে। কিছুদিন আগে আপনারা জানেন মহারাষ্ট্রে হোমিওপ্যাথি চিকিৎসকরা ক্র্যাশ কোর্স করে, একটা শর্ট কোর্স করে এমবিবিএস এর মতো প্র্যাকটিস করতে পারবেন সেরকম একটা লেজিসলেশন বা আইন এসেছে। অর্থাৎ হোমিওপ্যাথি খপ্পরে চলে গেল। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। প্রলোভন, অনেক চিকিৎসকের নাম লেখাবেন, কোর্স করে এমবিবিএস হয়ে যাবেন, প্র্যাকটিস করবেন, মুনাফা কামাবেন। অর্থাৎ হোমিওপ্যাথির সলিল সমাধি। যতটুকু বেঁচে পড়তে আছে তাও থাকবে না। এবার কি ট্র্যাডিশনাল মেডিসিন মানে, আমাদের দেশে ট্র্যাডিশনাল মেডিসিন মানে কি, আমি লিঙ্ক দিয়েও দেবো, দেখে নেবেন। কি আয়ুর্বেদ। তাকে কেন্দ্র করে ইতিমধ্যে আয়ুষ বলে একটা আপনারা জানেন সংস্থা কেন্দ্রীয় সরকার বানিয়ে ফেলেছে। আসুন শিরোনামটা পড়ি। হুয়ের সঙ্গে ভারত যে মৌ, শুনতে ভাল লাগে না, মৌমাছি মানে মধু, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে। সেখানে কি বলা আছে দেখুন। Who and Government of India signed Memorandum of Understanding to host the second Global Summit on Traditional Medicine in New Delhi. কবে? 17 থেকে 19 ডিসেম্বর 2025 এই ট্র্যাডিশনাল মেডিসিনের ওপরে হু সামিট করবে। হু এবং ভারত সরকার এভাবে একটা সই করে ফেলেছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সেখানে কি হবে? 500 চিকিৎসক, বিজ্ঞানী, এই ট্র্যাডিশনাল মেডিসিনের আয়ুর্বেদিক বদ্যি টদ্যি যারা রয়েছেন বা এগুলো প্র্যাকটিস করেন তারা থাকবেন, প্লাস 5000 ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। এবং সেইখানে এভিডেন্স বেসড মেডিসিন, যাতে করে হেলথ কেয়ারেও লাগানো যায়, মানে ওরা ঢুকিয়ে নেবে আর কি, ইনকর্পোরেট করে নেবে আর কি। তো এভিডেন্স বেসড মেডিসিন হিসেবে ওরা মান্যতা দেবে সেগুলো কি, যারা ওরা এভিডেন্স আপনাকে প্রমাণ করতে হবে ওদের সামনে আর কি, যাই হোক ল্যাপটপে আর কি। তো যাই হোক, তো সেটা ওরা দেখবে। তার জন্য সব বৌদ্ধি উপস্থিত থাকবেন, আয়ুর্বেদ প্র্যাকটিশনাররা উপস্থিত থাকবেন, 5000 ওদিকে 500 সশরীরে আর 5000 ভার্চুয়ালি। তার মাধ্যমে 2 দিন 17 থেকে 19 চলবে। সেখানে আলাপ আলোচনা চলবে এবং সেখানে অবশ্যই একটি কর্মসূচি গৃহীত হবে। এবং বলাই বাহুল্য, সেই কর্মসূচিতে ট্র্যাডিশনাল মেডিসিনের প্র্যাকটিশনাররাও যে ভ্যাকসিনের পক্ষে কথা বলতে বাধ্য হবেন এবং তাদেরকেও যে টোটাল কন্ট্রোলের আওতায় নিয়ে আসা হবে, ইনকর্পোরেট করার নাম করে, অ্যাবজর্ব করবার নাম করে, তাদেরকেও যে ভ্যাকসিনের পক্ষে বলতে হবে। মানে আয়ুষ তো জানেন কি কাজকর্ম করে। কোনোদিন শুনেছেন আয়ুষের কোনো পদাধিকারী বা কর্মচারী তারা ভ্যাকসিনের বিরুদ্ধে কথা বলছেন? বিরুদ্ধে দরকার নেই, সাইড এফেক্ট নিয়ে কথা বলছেন, বলবেন না, কোনোদিনই বলবেন না। ওটা কন্ট্রোল। বাবা মাইনে পাচ্ছে না ওরা। অর্থনীতি, সব কিছুর মূলে অর্থনীতি। ইকোনমি ইজ কন্ট্রোলিং এভরিথিং, তাই তো? তো এখানেও তাই ওরা করবে। ওরা মানে কর্মসূচি বানাবে, ড্রাফট রেডি করবে, করে টোপ ঝুলিয়ে দেবে, ঝুলিয়ে দিয়ে দেখবেন যতগুলো আয়ুর্বেদিক চিকিৎসক, এখনো তো নেই বললেই চলে, মানে ভালো আয়ুর্বেদিক চিকিৎসক পাওয়াই যায় না। এই স্কিলটাই হারিয়ে গেছে, গাছগাছরা চেনার স্কিলটাই হারিয়ে গেছে। তবুও যতটুকু গ্রামে গঞ্জে অবশিষ্ট আছে সেগুলোকে ওরা শেষ করে দেবে, করে দিয়ে ওই একটাই 5 তলা মল পুরোটাই ভ্যাকসিন আর ফার্মা ড্রাগ বানিয়ে দেবে। আর তারাও কি করবে? তথাকথিত আভিজাত্যের লোভে
পয়সার লোভে, রোশনাইয়ের লোভে, পুরস্কারের লোভে বলবে হ্যাঁ হ্যাঁ আয়ুর্বেদেও ভ্যাকসিন আছে, মানে তখন আবিষ্কার হয়নি, কিন্তু ধন্বন্তরী থাকলে তিনি নির্ঘাত এটাকে অনুমোদন দিতেন। আর পতঞ্জলি তো আছেনি, উনি তো আবার কখনো হ্যাঁ না বিভিন্ন রকম ভাবে সাউন্ড করেন আর কি, পরিস্থিতি অনুযায়ী কি বা করবেন। হাজার হাজার কোটি টাকার ব্যবসা গাঁইগুই বড় জোর একবার করতে পারেন, এই পর্যন্ত হাইজ্যাক্ট হয়ে গেছে পতঞ্জলি। মানে এই পতঞ্জলির কথা বলছি, আসল পতঞ্জলি নয়, কিন্তু উনি তো মহান একজন কবিরাজ, প্রজ্ঞাবান ঋষি ছিলেন, তার নাম ভাঙিয়ে পতঞ্জলি, তো স্বাভাবিক তাই না? যেমন এই চিকিৎসকেরা হিপোক্রেটিসের নাম ভাঙিয়ে হিপোক্রেটিক ওথ নেয়, তাই তো, শপথ নেয়, নিতে হয়, জানেন তো, ওটার নাম ভাঙিয়ে। হিপোক্রেটিসের কিচ্ছু নেই, সব শেষ। পতঞ্জলি কতটুকু আছেন সেটা আপনারা জানেন, আমি সেই আলোচনায় বা বিতর্কে যাচ্ছি না। তো তিনিও অবশ্যই থাকবেন না মানে ওরে বাবা, তিনি তো স্তম্ভ, তাকে তো থাকতেই হবে। তো এই উদ্দেশ্যেই এই সামিট, ভাবুন গ্লোবাল সামিট ভারতে। ভারত কেন? ওরে বাবা, প্যান্ডেমিক টিটি ভারত সই করেছে, আপনারা জানেন। আর বিল গেটসের ভ্যাকসিন, মানে সবচেয়ে বড় বাজার এখন ভারত। একদিকে মুনাফাবাজি, কোভিশিল্ড গুঁজে দিয়েছে বিল গেটস, সরকারের সঙ্গে বিলে যৌথভাবে ভালো কামিয়েও নিয়েছে, আবার গুঁজেও দিয়েছে। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, অ্যালার্জি, কিডনি ফেলিওর থেকে শুরু করে জিবিএস, ক্যান্সার, কত কি নেই, বন্ধাত্ম, সব কিছু বেড়ে চলেছে। ডিপপুলেশনও হচ্ছে, জনসংখ্যাও কমছে, পাশাপাশি আবার মুনাফাবাজিও হচ্ছে, তাই না? তো সেই বিল গেটস আছেন, ভারতের প্রতি তার সুনজর, দারুণ বাজার। তো স্বাভাবিকভাবেই ভারতেই তো হবে গ্লোবাল সামিট, আর কোথায় হবে বলুন দেখি? ওদিকে 2027 থেকে প্যান্ডেমিক টিটি লাগু হয়ে যাবে, 2026-এ ভ্যাকসিন আসছে মাঝামাঝির পরে, মানে মোটামুটি ধরে রাখুন সবকটা ডেঙ্গু ভ্যাকসিন আস্তে আস্তে 2027, এবং প্যান্ডেমিক ট্রিটি। বুঝতে পারছেন তো আমাদের পরিস্থিতিটা কতটা সংকটজনক হয়ে আছে। তাই আমি কখনো নীরব হই না, সব সময় বলে যাই, লিখে যাই, আপনাদের আহ্বান জানাই যে এখনো আপনারা কিছুই দেখেননি। ওয়ান সোয়ালো ডাজন্ট মেক এ সামার, এখনো অনেক কিছু বাকি আছে। ঢিলেমি দিলে চলবে না, লড়াই করতে হবে, প্রতিবাদে থাকতে হবে। আমরা যদি সোচ্চার হয়ে প্রতিবাদ করি, মানুষকে যত সম্ভব, অন্তত ভ্যাকসিন যে বাধ্যতামূলক করা যাবে না, সেটা যদি আমরা বার্তাটা দিতে পারি, মানুষের মাঝে বোঝাতে পারি মানুষকে, তাহলে অন্তত দেখবেন এই যে এইচপিভি ভ্যাকসিন যেটা এখনো আটকে আছে, সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন এখনো কিন্তু আটকে আছে। স্কুলে যেভাবে দেওয়ার কথা ছিল, যেভাবে এমআর ভ্যাকসিন দেওয়া হয়েছে আমাদের স্কুলগুলোতে, সেইভাবে পর্যায়ে দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত, তবে দেওয়া হবে। ভোটটা হয়ে যাক, রাজ্যের ভোটটা হয়ে যাক, তারপর দেখতে পাবেন দেওয়া হবে, জানিয়ে দেওয়া হয়েছে। তখন ওই যে প্যান্ডেমিক ট্রিটি, শিখণ্ডী, তো এই যে আটকে রেখেছে, তার একটা অন্যতম কারণ কিন্তু আমাদের মতো মানুষ যারা সোচ্চার আছি, ওরা তো সবকিছু সার্ভেলেন্সে রাখে, দেখে যে মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে করোনা ভ্যাকসিনের লীলাটা বুঝতে পারছে, তাই এবারে চট করে এইভাবে গুঁজে দেওয়া মুশকিল আছে। তার আগে মগজ ধোলাই থেকে শুরু করে মন্ত্রী শান্ত্রী, আইন কানুন রেডি করে নিতে হবে, তাই ওরা একটু সময় নিচ্ছে। আমরাও কিন্তু একটু সময় পাচ্ছি, কিন্তু এই সময়টাকে অবহেলায় হারালে চলবে না। ওরা সময় নিচ্ছে, পাশাপাশি আমরা সময় পাচ্ছি। ওরা এই সময়টাকে যতটা জাল গোটাচ্ছে, আমরা কি ততটা পারছি নিজেদেরকে সংঘবদ্ধ করতে? আমার সন্দেহ আছে, আই হ্যাভ ডাউট। কিন্তু কাজ তো করে যেতে হবে। তাহলে এটা গেল একটা ব্যাপার, সতর্ক থাকুন। এবার আয়ুর্বেদকে, আয়ুষ তো জানেনি আয়ুষ কি করছে,
কি মহান উদ্ধার করে দিচ্ছে। এবার ট্র্যাডিশনাল মেডিসিন পুরো আয়ুর্বেদটাকে ওরা খেয়ে ফেলতে চাইছে, তার উদ্যোগ ওরা নিয়ে ফেলেছে। প্রতিবাদে থাকুন, আর সবচেয়ে বড় প্রতিবাদ, বাড়িতে গাছগাছরা লাগান, টবে লাগান, মাটিতে লাগান, নিজের স্বার্থে লাগান, সন্ততির স্বার্থে লাগান, সমাজের স্বার্থে লাগান, মানুষের স্বার্থে লাগান। এটা গেল প্রথম খবর। বিশ্লেষণ রাখলাম আপনাদের সামনে, বার্তাও রাখলাম, আশা করি বুঝতে পেরেছেন। ট্রিটমেন্ট কস্ট, চিকিৎসা পরিষেবা ওরা যা আনতে চলেছে, ইন্স্যুরেন্সকে ট্যাগ করে আপনি সামলাতে পারবেন না। কত লক্ষ টাকা আপনি দেবেন? ঘটি বাটি বিক্রি করে কত কোটি হবে আপনার? পারবেন না। আপনাকে বাধ্য করবে ইন্স্যুরেন্স করতে, যেহেতু আপনি কস্ট দিতে পারবেন না, তাই আপনাকে ইন্স্যুরেন্স করতে বাধ্য করবে ওরা। আমেরিকায় মানুষ ভুক্তভোগী, ওখানে ইন্স্যুরেন্স কভার, হেলথ ইন্স্যুরেন্স কভার সবচেয়ে বেশি, মানে মানুষের মধ্যে প্রচলন সবচেয়ে বেশি। ওইভাবেই ওরা করেছে, প্রাইভেটাইজ করেছে। আমাদের দেশে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক মানুষের হেলথ ইন্স্যুরেন্স নেই। এবার ট্রিটমেন্ট কস্টকে ওরা যদি জ্যামিতিক হারে বাড়িয়ে দেয়, ইতিমধ্যে বেড়ে গেছে, আরো যদি বাড়িয়ে দেয়, সামান্য সর্দি কাশি থেকে শুরু করে মার্জনা করবেন থেকে শুরু করে সাধারণ মামুলি চিকিৎসার ক্ষেত্রেও যদি ওরা আকাশ ছোঁয়া ট্রিটমেন্ট কস্ট করে দেয়, তখন আপনি যে মোবাইলটা এখন বাধ্য হয়ে ইনস্টলমেন্টে কিনছেন তো, তখন চিকিৎসাকেও আপনি ইনস্টলমেন্টে কিনতে বাধ্য হবেন। মোবাইলটা অনেকে শখে কিনছেন ইনস্টলমেন্টে, কিন্তু চিকিৎসা তো শখে নয়, বাধ্য হয়ে কিনবেন। এই কারণেই ইন্স্যুরেন্স সেক্টর, চিকিৎসা ক্ষেত্র, ফার্মা লবি, এই গাঁটছড়াটা খুবই সহজ বোঝা। ওরাই ইনভেস্ট করে, ওরাই মাছ ধরে, ওরাই জার দেয়, ওরাই ফসল ঘরে তোলে, একটা চক্র বইয়ে দিন রাত্রে। তো এই পরিস্থিতিতে সজাগ থাকতে হবে। দ্বিতীয় খবর, অনেকেই প্রশ্ন করেছেন যে আমেরিকায় আমরা দেখতে পাচ্ছি যে ভিসা নীতি যেটা এসেছে, সেটা আমেরিকা ফার্স্ট, এভাবেই তো ডোনাল্ড ট্রাম্প উচ্চারণ করেছেন। আপনারা জানেন, ইলেকশন ক্যাম্পেইনে বারবার ওই কথাটাই বলা হয়েছিল। সেটা কি আমেরিকা ফার্স্ট? আসলে না, আসলে নিউ ওয়ার্ল্ড অর্ডার ফার্স্ট। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, উনি সেটাই কায়েম করছেন। নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিভিন্ন দিক আছে, একটা বড় দিক হলো মধ্যবিত্তের বিনাশ। তিনি সেই কার্যক্রমের অংশীদার হয়েছেন ভিসা নীতির মাধ্যমে। মনে রাখবেন, আমেরিকা একটা শক্তিশালী দেশ। চীন মহাজনদের এখন প্রথম পছন্দ, আমেরিকা এখনো আছে মহাজনদের পকেটে, তারাই অর্থনীতি তৈরি করছেন। ভ্যাকসিনের ছাড়টা নিয়ে আপনারা বলতে পারেন, তাহলে ভ্যাকসিন সেখানে প্যান্ডেমিক থেকে বেরিয়ে এলো কেন স্যার? আমি এটা নিয়ে আগে আলোচনা করেছি, আবার বলছি। আমেরিকায় ডিপপুলেশনের দরকার নেই। তাছাড়া মানুষ সেখানে এতটাই সতর্ক হয়েছে, অতটাই উত্তেজিত, ক্ষুব্ধ হয়েছে, সেখানে জায়নিস্টরা বুঝতে পেরেছে, প্রভুরা বুঝতে পেরেছে, ফার্মা লবি বুঝতে পেরেছে যে না, এখন জোর করলে হিতে বিপরীত হবে। তার চেয়ে বরং ভ্যাকসিনের ছাড়টা দিয়ে দিই, সেক্ষেত্রে থাক, ওরা যেটা জনগণ চাইছে হোক, ট্রাম্প করুক, ওখানে আমাদের কিছু করার নেই, হিতে বিপরীত হয়ে যাবে। লোকজন ক্ষেপে আছে আমাদের ওপরে, ফাইজারের ওপরে ক্ষেপে আছে, মডার্নার ওপরে ক্ষেপে আছে, ফাউচির ওপরে ক্ষেপে আছে। ফাউচি দিনরাত থ্রেড কল পাচ্ছেন, অ্যান্থনি ফাউচি। তো ওই দিকটা দরকার নেই। তার চেয়ে বরং অন্য এজেন্ডা যেগুলো আছে, কারণ আমরা ভারতকে পেয়ে গেছি, তৃতীয় বিশ্ব পেয়ে গেছি, বিশাল বড় মার্কেট, মোদি ভাই হয় না, বিশাল বড় বাজার পেয়ে গেছি।
এদিকে দিদি, ওদিকে মোদি, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, লোক সংখ্যা প্রচুর, এখানেই কমাতে হবে, প্লাস কামাতেও হবে। কমানো এবং কামানো, কমানো এবং কামানো। তো এখানেই আমরা একটু নজরটা দেবো এবার। তাহলে আমেরিকা এবার কি করবে, কোন কাজগুলো, বাকি কাজ কি? ভারতের একটা বড় সংখ্যক মধ্যবিত্ত, ভারত শুধু নয়, তৃতীয় বিশ্বের একটা বড় মধ্যবিত্তের একটা উল্লেখযোগ্য অংশ তারা বিদেশে পড়তে যায়, আমেরিকায় পড়তে। আপনারা জানেন ভারত বাংলাদেশ থেকে যায়, ভারত থেকে যায়, সেটাকে লাটে তুলতে হবে। মধ্যবিত্ত বিনাশের তো অনেক পদ্ধতি আছে, যেমন শিক্ষকদের এই যে ছাঁটাই, আবার টেট বাধ্যতামূলক করার প্রক্রিয়া। আমি এই বিষয়টাও ভিডিওতে আলোচনা করব, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রাখবো, আপনারাও ভাববেন। এগুলো তো আছেই। টিসিএস এর ছাঁটাই, ওরা বলছিল 12,000, মাত্র 2%, বাস্তবে দেখা যাচ্ছে অনেক বেশি, 30,000 নাকি ছাঁটাই করেই ফেলেছে। প্রেসে যেটা বলবে, বাস্তবে তো তার চেয়ে বেশি হবে, এটাই স্বাভাবিক না, তাই না? তাহলে তথ্য প্রযুক্তি যে ক্ষেত্র, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছাঁটাই। অ্যাফেক্টেড কে হচ্ছে? মধ্যবিত্ত। স্কুল শিক্ষকদের ছাঁটাই, চাকরি নিয়ে অনিশ্চয়তা, অ্যাফেক্টেড কে হচ্ছে? মধ্যবিত্ত। জয়েন্ট এন্ট্রান্সে রেজাল্টে টালবাহানা করা, বাধ্য হয়ে অনেক ছেলে মেয়ে ব্যাংক লোন নিয়ে ঘটি বাটি বিক্রি করে প্রাইভেট ইনস্টিটিউটে ভর্তি হতে বাধ্য হলো। এফেক্টেড কে হচ্ছে? মধ্যবিত্ত। নিট পিজি 2025-এর কাউন্সেলিং পরশুদিন পর্যন্ত তখন শুরুই হয়নি, টালবাহানা, আদালতকে কাজে লাগিয়ে। তাহলে এই পিজি ছেলে মেয়েরা যারা পিজি করবে তারা কোথায় যাবে? টালবাহানা, ওই জয়েন্ট এন্ট্রান্সের মতো, যাতে করে তারাও বাধ্য হয়ে মোটা টাকা খরচ করে কোটি টাকা দিয়ে, কোটি টাকার কাছাকাছি দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে পিজিটা করে নেয়। অর্থাৎ এফেক্টেড কে হচ্ছে? মধ্যবিত্ত। তাহলে এই মধ্যবিত্ত থেকে 2-1% যারা উচ্চবিত্তের দিকে এবার যাবে, বলেছিলাম না, মধ্যবিত্তের একটা উল্লেখযোগ্য অংশ, হয়তো 90%ই মার্জনা করবে, নিম্নবিত্ত হয়ে যাবে আগামীতে, এজেন্ডা 2030। আর 10% বা তার কিছু কম তারা উচ্চবিত্তের দিকে চলে যাবে। হ্যাঁ, এটা কিন্তু পলিসি। এবং তারা টপ দালাল হবেন, ফার্মালবির টপ দালাল বা টপ বিজ্ঞানী, এআই ফিডার, এইসব হবেন আর কি, এগ্রিকালচারাল অ্যাডভাইজার, আমলা, এসব হবেন। কিন্তু বাকিদের জন্য তো ভ্যাকান্সি নেই মশাই। ফেলো করিমা হোটেল 10%-এর আছে, তারা হবে, তারা করবে। বাকি 90%-এর নেই, তারা চলে যাবে, তলিয়ে যাবে, নিম্নবিত্ত হয়ে যাবে, মধ্যবিত্ত থাকবে না। সিম্পল, আচ্ছা, সিম্পল ইকুয়েশন। কিভাবে? ট্রাম্প সেটাই করছেন। দেখুন, এটা ভারত বিদ্বেষের গল্প নয়, এটা হচ্ছে এজেন্ডাকে স্যাটিসফাই করার গল্প। আপনারা জানেন যে প্রতি বছর আমেরিকায় 85,000 H-1B ভিসা দেওয়া হতো, 85,000। তার মধ্যে 65,000 বাইরের দেশের ট্যালেন্টেড যুব সমাজের জন্য, যারা আমেরিকায় পড়াশোনা করতে চায়, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে, তাদের জন্য 65% H-1B ভিসা। আর 20% আমেরিকার যারা অ্যাডভান্সড ইউনিভার্সিটি, অ্যাডভান্স কোর্স করা বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়ুয়া রয়েছে, তাদের জন্য। এভাবেই চলছিল। তো HIV ভিসার কি সুবিধে ছিল? প্রথমত জানিয়ে দিই যে HIV ভিসার প্রায় 75%ই কিন্তু ভারতবর্ষ থেকেই
যুবকেরা, যুবক যুবতীরা, মধ্যবিত্তের, বুঝতেই পারছেন, বা উচ্চবিত্তের একটা অংশ, মূলত মধ্যবিত্ত, তারাই পড়াশোনা করতে যেত। আদানি আম্বানির ছেলেও পড়াশোনা কি করবে বলুন? যাই হোক, তো জানেন কিছুদিন আগে আদানির সন্তানের বিবাহ হইল, পরিণয় বন্ধনে আবদ্ধ হইল। কি পড়াশোনা কতটা কি করেছেন আমি জানি, পড়াশোনা করতেও হয় কি জানি না, ডিগ্রি টিগ্রি তো পায়ের তলায় গড়াগড়ি খায়। তো এইভাবেই চলছিল। 65-20 কথা বাদ দিন, এটা ওদের দেশেরই। 65,000, তার 75% ভারতীয় পড়ুয়ারাই সেখানে পড়াশোনা করার সুযোগ পেত। এবং আমাদের দেশের বিভিন্ন কোম্পানি বা ওদের দেশের বিভিন্ন কোম্পানি তাদেরকে হায়ার করে দিত। কিরকম? প্রথমে 3 বছরের জন্য চুক্তি ছিল, পারমিট। কিভাবে করা হতো? ধরুন আমেরিকার কোনো এমপ্লয়ার, বা তার হয়তো ভারতেও আউটলেট আছে, অফিস আছে, অপারেশনস আছে, ভারতের কোনো কোম্পানি যেমন আমাজন হতে পারে, টিসিএস হতে পারে, যাই হোক, তার আমেরিকায় অপারেশনস আছে, অবশ্যই আছে। তো তারা ভারত থেকে ট্যালেন্টেড, অবশ্যই যুক্তি ছিল মিনিমাম ব্যাচেলার ডিগ্রি হতে হবে বা তার অ্যাভাব হতে হবে, এবং স্কিল, বিশেষ ট্যালেন্ট থাকতে হবে। এবং কোন ক্ষেত্র? মূলত আইটি ক্ষেত্রেই এই ভিসাগুলো দেওয়া হতো মূলত। এছাড়াও হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং, এসব ক্ষেত্রেও হতো। সেক্ষেত্রে যে চাকরি, কর্মসূত্রের কথাই বলছি এখানে, সরি, কর্মসূত্র, এটা ওয়ার্ক পারমিট, এটা পড়াশোনা নয়, ওয়ার্ক পারমিট, H1B, 3 বছরের জন্য কোনো কোম্পানি এমপ্লয়ার পাঠাতো আমেরিকায় কাজ করবার জন্য কর্মসূত্রে। প্রয়োজনে সেটাকে আরো 3 বছর এক্সটেন্ড করা হতো। কিন্তু আরো বড় সুবিধে ছিল যে উল্লেখযোগ্য অংশ তাদের অভিজ্ঞতার মাধ্যমে, এমপ্লয়ারের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে, পারফরমেন্সের মাধ্যমে তারা আমেরিকায় থেকে যেতে পারতেন, শেষ পর্যন্ত গ্রিন কার্ড পেয়ে যেতেন। নাগরিকত্ব আগে, হ্যাঁ বাপরে, ডলার ড্রিম, গ্রিন কার্ড পেয়ে যেতেন। এটা একটা রুট ছিল, মানে সরাসরি আমেরিকায় সরাসরি নাগরিক হয়ে, মানে নাগরিকত্ব নয়, একটা রুট, ঘুর পথে, কর্মক্ষেত্রের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে, পারফরমেন্সের মাধ্যমে, আর ভেতরে গিয়ে অবশ্যই কিছু কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে গ্রিন কার্ড পাওয়া যেত। দেখবেন আমাদের দেশের বহু ভারতীয় এভাবেই আমেরিকায় সেটেল করেছেন, কর্মসূত্রে গিয়ে সেটেল করেছেন। 3-3-6 হয়ে গেল, তারপরে বাকিটা সহজ হয়ে যায়। সেটা হয়েছে, তেমনটাই ঘটে চলেছে। আর চীনের মাত্র 11% বা তারও কম এই H1B ভিসার সুযোগ নিত। তাহলে কারা এফেক্টেড হলো সবচেয়ে বেশি? এফেক্টেড কেন হলো আসছি, অবশ্যই ভারতবর্ষ এবং মধ্যবিত্ত। কেন মধ্যবিত্ত বললাম? আসুন এবার H1B ভিসা এই সেপ্টেম্বর মাস থেকে, সম্ভবত 21শে সেপ্টেম্বর, ডেটটা এদিক ওদিক হতে পারে, সেপ্টেম্বরের শেষ দিকে, ডোনাল্ড ট্রাম্প মহাশয় ঘোষণা করে দিয়েছেন যে এবার H1B ভিসার জন্য এমপ্লয়ারকে, মানে যে এমপ্লয়ার কর্মচারীকে তো পাঠাবে, তার হয়ে তো আবেদন করবে, তাকে কর্মচারী পিছু $1,00,000 দিতে হবে, মার্কিন সরকারকে দিতে হবে, ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। $1,00,000 মানে কত? প্রায় 89, বর্তমানে যে ভ্যালুয়েশন, প্রায় 89 লক্ষ টাকা, 1 কোটির কাছাকাছি দিতে হবে। তবেই ভিসা সেই কর্মচারী আমেরিকায়, মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করতে যেতে পারবে H1B ভিসার দৌলতে। কি খেলাটা কিরকম হলো? এখানেই খেলাটা এখানেই। কিরকম খেলা?
অর্থাৎ আমি নিউ ওয়ার্ল্ড অর্ডারের ব্যাপারটা, আর যারা আমার পুরনো সহযোদ্ধা বা যারা জানেন তারা বারবার করে বলেছে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের আরও একটা এজেন্ডা হলো মধ্যের যারা রয়েছে, মধ্যবিত্ত বলুন, মাঝারি দোকানদার বলুন, একদম তলার দিকে তো বটম থাকবে আর টপ থাকবে, বললাম এই মাঝেরটাকে পুরো শেষ করে দেওয়া, মানে ভাতাশ্রী বানিয়ে দেওয়া। কিন্তু সবাইকে তো ভাতা দিলে আবার সমস্যা, তাই একটু কমাতে হবে না? ডিপপুলেশন প্রোগ্রাম তো সেই জন্যই। তো এই কারণে ওরা কি করছে দেখুন, যেটা সর্বক্ষেত্রটাকে বুঝে নিন। এই যেমন ধরুন, এটা গেল শ্রেণীর ক্ষেত্রে, মধ্যবিত্ত, মাঝারি, বিনাশ। স্কুলের ক্ষেত্রে ধরুন টপ লেভেলের যে স্কুলগুলো আছে সেগুলো থাকবে, যেগুলো ব্র্যান্ডেড স্কুল। মাঝারি যে স্কুলগুলো, ইংলিশ মিডিয়াম স্কুল তো শুধু বড় বড় ব্র্যান্ডেড নেই, মাঝারিও আছে, মাঝারি ছোট, সেগুলো বিনাশ, সেগুলো থাকবে না, মিলিয়ে নেবেন। ফার্মা কোম্পানির ক্ষেত্রেও দেখবেন বড় বড় আছে, সেরাম ইনস্টিটিউট, তাই তো, গ্লাক্সো, ফাইজার, বড় বড় সব, এরা থাকবে টপ ব্র্যান্ড। এছাড়াও দেখবেন ছোট ছোট অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, ছোট 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 মাঝারি, ওগুলো থাকবে না, উড়িয়ে দেওয়া হবে। এমন পলিসি আনা হবে, ভেজাল ওষুধ, ওই ওষুধ ওরাই বানাচ্ছে, কিন্তু টপ লেভেলের কিন্তু কেউ ভেজাল ভ্যাকসিন বানাচ্ছে না। কেউ করে দেখবেন মাঝে মাঝে দেখবেন অমুক ওষুধ, ভেজাল ওষুধ, সেই ওষুধ খেয়ে মৃত্যু, এই ওষুধ খাবেন না। মানে এই যে বিষয়গুলো দেখবেন, এগুলো ছোটোখাটো যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদেরকে উৎখাত করার জন্য করা হচ্ছে। আমি বলছি না ওগুলো ভালো ওষুধ, ফার্মালবির কোনো ওষুধই ভালো নয় ভাই। একটা ভালো করলে তো 10টা পার্শ্ব প্রতিক্রিয়া, এটাই ওদের বিজনেস ট্যাকটিক্স। তো অর্থাৎ ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে, ফার্মা ক্ষেত্রেও ছোট মাঝারি সব উঠে যাবে, থাকবে শুধু রাঘব বোয়ালরা। শিক্ষা ক্ষেত্রেও তাই, সর্বক্ষেত্রে। এমনকি অটোমোবাইল সেক্টরে দেখবেন, যেটা অ্যান্সিলারি সেক্টর যেটা ছিল, ব্যাকআপ করার জন্য গ্যারেজ থেকে শুরু করে অনেক মেকানিক করে কমবে খেত, অর্থাৎ অটোমোবাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, সর্বত্র ওরা এমন টেকনোলজি নিয়ে আসবে। কোথাও ইভি, ইলেকট্রিক ভেহিকল, গ্যারেজ কি করবে সেখানে? যারা বানাবে তারাই ব্যাটারি রিপ্লেস করবে, তারাই মেনটেন করবে। অর্থাৎ রাঘব বোয়ালরা প্রোডাক্ট বানাবে, তারাই সার্ভিস দেবে, তারাই মেনটেনেন্স করবে। অর্থাৎ সেই শিল্পকে কেন্দ্র করে যে অ্যান্সিলারি ইউনিটস গড়ে উঠেছিল, সেগুলো আর থাকবে না। ছোট্ট উদাহরণ দেখুন, ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে মেয়ে পড়াচ্ছেন, তো অনেকেই পড়াচ্ছেন, খাতা কলম তো ওখান থেকে কিনতে হয়, হয়তো নাকি বাইরে থেকে কিনতে পারেন? স্কুল ব্যাগ, খাতা কলম সবই ওখান থেকে কিনতে হয়। কদিন পরে দেখবেন আরো অনেক কিছু ওখান থেকেই কিনতে হবে। ব্যাপারটা ওই রকম, সহজ একটা উদাহরণ দিলাম আর কি। এক্ষেত্রে অন্তত খাতা কলমটা ওরা বানাচ্ছে না, বাইরে থেকে নিয়ে এসে বেশি দামে বিক্রি করছে স্ট্যাম্প লাগিয়ে। কিন্তু বড় ক্ষেত্র যেগুলো, এই যে অটোমোবাইল থেকে শুরু করে বা অন্যান্য টেকনোলজির ক্ষেত্র, সেখানে প্রোডাক্টটা ওরাই বানাচ্ছে, ওরাই সার্ভিস দিচ্ছে, ওরাই মেনটেন করবে, এটাই ওদের পলিসি। অর্থাৎ মাঝখানে যারা এই প্রোডাক্টটিকে কেন্দ্র করে কমবে খাচ্ছিল একটা শ্রেণী, তাদের একটা বড় অংশই মধ্যবিত্ত, মেকানিক বলুন, যাই বলুন, তারাও শেষ হয়ে যাবে, এটাই ওদের পলিসি। তো এইভাবে দেখুন ডোনাল্ড ট্রাম্প কি করলেন এইবার। এই যে $1,00,000 প্রতি কর্মচারী, ছোটখাটো ফার্ম, আইটি ফার্ম যারা এইভাবে কর্মচারীকে পাঠাতো আমেরিকায়, বা আমেরিকা থেকে, আমেরিকার কোনো ছোটখাটো ফার্ম, মাঝারি ফার্ম, যারা ভারত থেকে আউটসোর্সিংয়ের কাজকর্ম করত, যেহেতু ভারতের কর্মচারী স্বাভাবিকভাবে অনেকটা সস্তা পাওয়া যায়, কম পারিশ্রমিক কম দিতে হয়, এটাই তো কারণ। একটা আমেরিকায় বসে আমেরিকান কোনো এমপ্লয়িকে ভাড়া করা মানে কি, হায়ার করা মানে কি, তাকে ডলারে মাইনে দেওয়া এবং অনেক বেশি মাইনে দেওয়া, পে প্যারিটির ব্যাপার আছে।
কিন্তু আমেরিকা থেকে কোনো আইটি শ্রমিক, ওই জন্য দেখবেন বলা হয় আইটি কুলি, মজা করে বলা হয়, অনেকে ব্যঙ্গ করে বলে, এটা পরিস্থিতি, কি করবেন। তো তাদেরকে কমে পাওয়া যায়, তাই তো আউটসোর্সিং এর মজা এখানেই। এবার কি হবে, এবার যেটা দাঁড়াবে যে এই ছোটখাটো আইটি ফার্মগুলো বা ছোটখাটো কোম্পানিগুলো যারা এইভাবে টিকে ছিল, যেহেতু মানে ভারত থেকে কর্মচারী পাঠিয়ে বা আনিয়ে, তারা আর পারবে না, ওদের তো সেই মূলধনই নেই। $1,00,000 পার কর্মচারী দিতে পারবে? পারবে না, অর্থাৎ ওরা শেষ, মাঝারিটা শেষ। খেলাটা বুঝতে পারছেন তো? মাঝারি, এক্ষেত্রেও তো এটা মাঝারি, যেমন স্কুলের ক্ষেত্রে মাঝারি আছে, শ্রেণীর ক্ষেত্রে মধ্যবিত্ত আছে, তেমন এই ক্ষেত্রেও এই যে ফার্মগুলো যারা কর্মচারী পাঠায় বা নিয়ে আসে ভারত থেকে বা এসব তৃতীয় বিশ্বের দেশ থেকে, ট্যালেন্টেড, তাদের অপারেশনসের জন্য, তারা আর পারবে না $1,00,000 পার কর্মচারী সরকারকে দেওয়া। ব্যবসাপাতি গোটাতে হবে। অনেকেই গুটিয়ে ফেলছে। আমেরিকার অবস্থা, মধ্যবিত্তের বিনাশ সেখানেও হচ্ছে। তাহলে কারা পারবে? কেন টাটা পারবে, আমাজন পারবে। আমাজন ইতিমধ্যেই 10,000-এরও বেশি H-1B ভিসা ম্যানেজ করে ফেলেছে। হ্যাঁ, রাখো বল, আমাজন সে পারবে। টাটা ইতিমধ্যেই 5,500-এরও বেশি H-1B ভিসা ম্যানেজ করে ফেলেছে। কত হলো? প্রায় 16,000 হয়ে গেল। তাহলে বাকিগুলো ছোটখাটো ফার্ম, রসাতলে, তাহলে কিছু, এবং এই যে আমাজন ম্যানেজ করেছে 10,400 এরকম H-1B ভিসা কবজা করে ফেলেছে, টাটাও করে, TCSও করে ফেলেছে। তো এরা কর্মচারী প্রতি $1,00,000 দেবে। আমেরিকা সেখান থেকে নিয়ে আসা হোক, ভারত থেকে কর্মচারী পাঠানো হোক, ট্যালেন্টেড কর্মচারী। কতটা সুপার ট্যালেন্টেড বুঝতে পারছেন তো? হ্যাঁ বাবা, নইলে দেবে $1,00,000। কিন্তু এখন প্রশ্ন আছে, অনেকে আবার নিন্দুকেরা প্রশ্ন করে কি, আচ্ছা যদি এরকম হয়, TCS তো ছাঁটাই করা শুরু করেছে, আপনারা জানেন। এবার TCS যদি কোনো কর্মচারীকে বলে, ভাই H-1B ভিসা তো আমার আছে এখনো 1,000 বাকি, 1,000 নেই, সব তো পাঠিয়ে দিলাম, ও একটা দুটো পড়ে আছে, তোমাকে দিতে পারি। যাবে আমেরিকায়, কানেকটিকাট বা ওয়াশিংটন DC যাবে? কোথায় যাবে বলো, আমরা দেখছি। তোমার তো ক্যারিয়ার একেবারে ব্রাইট, দুর্দান্ত ক্যারিয়ার, হ্যাঁ দারুণ ব্রাইট, কিন্তু ওই যে $1,00,000 দিতে হবে, তো তুমি 1 লাখ কাজ করো না, 50 লক্ষ দিয়ে, মানে 50,000টা দিয়ে দাও, $50,000 তুমি একটু ম্যানেজ করো না, দেখো, আর আমি বাকিটা দিয়ে দিচ্ছি। খেলাটা কি হবে না? কে জানছে? হ্যাঁ, আর টুইট করে জানিয়ে দিলেও সব ধোকে টিপবে না। ওই যে টাটাকে নিয়ে কত মানে মানে 15-20 বছরে, মানে পুরো 50 বছর 55 বছর হয়ে গেছে, ম্যানেজারকে ছাঁটাই করে দিয়েছে কোনো রকম সুবিধে না দিয়ে। সেটাও তো তিনি টুইট করেছেন যে আমাকে ঝাঁটাই করে দিল। এখন তো ছাঁটাই বলে না, ঝাঁটাই বলে, ঝাঁটাই করে দিল। তাতে টাটার কি হয়ে গেল, কি ছিন্ন হইল? তো এই একটা পথও আছে, কামানোর ভালো রাস্তা। আমাজনও কামাতে পারে। ভাই তোমার জন্য $1,00,000 দিতে হবে আমেরিকাকে, তুমি দাও না 50%, আমেরিকায় সেটেল হয়ে যাবে, বাকিটা আমরা দেখছি। হ্যাঁ, তো যারা কোটি টাকা দিয়ে ডাক্তারি পড়তে পারে, একটা শ্রেণীর লোক তো আমাদের দেশে আছে রে বাবা। তো সেই রকম যারা কোটি টাকা দিয়ে ডাক্তারি পড়তে পারে, তারা 50-60 লাখ টাকা দিতে পারবে না? তারা 1 কোটি দিতে পারবে না? আরামসে দিতে পারবে। তা আমাজনের মাধ্যমেই হোক আর TCS এর মাধ্যমেই হোক দিতে পারবে রে বাবা। তারা যাবে আমেরিকা, H-1B ভিসা নিয়ে যাবে। কি বুঝলেন? তাহলে কারা যাবে?
ওই যে মধ্যবিত্ত থেকে যারা উচ্চবিত্তের দিকে চলে গেছে বা যাচ্ছে বা যাই করছে বা চলে গেছে, তারা যাবে, তারা গিয়ে আরো ধনী টনি হবে, মিলিয়নিয়ার হবে টবে। আর এরকমই স্বপ্ন, সবাই হতে পারবে এমন নয়, অনেক ব্যাপার আছে, অনেক গল্প আছে, কিন্তু একটা প্ল্যাটফর্ম তো বটেই। তাহলে কি বুঝলেন কারা যেতে পারবে এবার? তাহলে মধ্যবিত্তের বিনাশ, ওই দিক থেকেও ফার্মেরও বিনাশ, আবার এদিকেও বিনাশ গেল। আর একটা পথ আছে জানেন তো আমেরিকায় যাওয়ার, আপনারা যদি মনে করেন, সেখানেও ফেলো করি মাকোতেল। EB-5 বলে একটা ইমিগ্রেশন প্রোগ্রাম আছে, ট্রাম্প সাহেব করেছেন। এখানে কি ইনভেস্ট করে যেতে হবে আমেরিকায়। আচ্ছা, আমেরিকায় আপনি যদি 8 লক্ষ মার্জনা করবেন, টার্গেটেড এরিয়া, ইনভেস্টমেন্ট এরিয়া, যেটা সরকার বলে দেবে আপনাকে যে এখানে এখানে ইনভেস্ট করুন, কত করতে হবে? $8 লক্ষ। $8 লক্ষ মানে মোটামুটি ভারতীয় টাকায় কত কোটি হচ্ছে, হিসেবটা করে ফেলুন ফটাফট। আপনি রেডি? 8 লক্ষ রেডি, এই নিন গ্রিন কার্ড, আমেরিকায় আপনি স্বাগত। কি বুঝলেন? তাহলে কারা পারবে আমেরিকান গ্রিন কার্ড? এটার মাধ্যমে আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন সরাসরি, ডাইরেক্ট, কারণ আপনি ফেলো করি মাকোতেল অ্যাসেট, আমেরিকার অ্যাসেট। কারণ আপনি আমেরিকান অর্থনীতিতে, টার্গেট অর্থনীতিতে আপনি $8 লক্ষ বিনিয়োগ করছেন। অর্থাৎ ভারত থেকে যদি আপনি আমেরিকায় মার্কিন নাগরিক হতে চান, ভারত থেকে হতে পারেন, বাংলাদেশ থেকে হতে পারেন, পাকিস্তান থেকে হতে পারেন, আপনার পকেটে $8 লক্ষ থাকতে হবে, এবং সেটা আমেরিকাকে প্রস্তাব পাঠাতে হবে। আপনি আবেদন করতে পারেন যে আমার কাছে $1 লক্ষ, শুধু ওটা দিলে হবে না, ওটা দিয়ে আপনি ফতুর হয়ে গেলেন, এটা তো হবে না। তার মানে আপনার কাছে কত লক্ষ থাকতে হবে বুঝতেই পারছেন, তাই না? তাহলে সেইটা আপনি যদি বলেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি অনলাইনে ফর্মও পেয়ে যাবেন, যান আরামসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে আপনার নাম অমুক, আপনি মার্কিন নাগরিক হতে চাইছেন, গ্রিন কার্ড পেতে চাইছেন, EB-5 এর মাধ্যমে আপনি সেখানে ইনভেস্ট করতে চাইছেন, ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেই অনুসারে। টার্গেট এরিয়া যদি আমেরিকার সরকার বলে দেয় যে এখানে 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 ইনভেস্ট করুন, তাহলে আমেরিকা আপনার $8 লাখ হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, আমি ইনভেস্টটা আমি ভালো বুঝবো, আমি কোথায় করব আমি ঠিক করব, সরকার বললেই হবে এমন নয়, আপনি অন্য কোনো সেক্টরে ইনভেস্ট করলেন, মনে করলেন সেটা লাভজনক, তখন আপনাকে কত দিতে হবে? $10 লক্ষ ইনভেস্ট করতে হবে। হয় 8 লক্ষ টার্গেটেড এরিয়া হলে, নইলে 10 লক্ষ। ব্যাস, আপনি গ্রিন কার্ড হোল্ডার হয়ে গেলেন। তবে হ্যাঁ, আপনার ওরা একটুখানি টুকটাক ব্যাকগ্রাউন্ড ঠিক তো করবেই নাকি, ব্যাপারটা তো আছেই, সেটা রয়েছেই। তো যাই হোক, ওটা ফর্মালিটি। কি বুঝলেন? ফেলো করি মাখোতেল মানে এদিকেও ফেলো করি মাখোতেল, ওদিকেও ফেলো করি মাখোতেল। এবার মধ্যবিত্তের সন্তান সন্ততিরা, যাদের ট্যাকে এত টাকা পয়সা নেই, তারা শুধু ট্যালেন্টের ওপর ভিত্তি করে, স্কিলের ওপর ভিত্তি করে আমেরিকায় চাকরি করতে যেতে পারতেন, তারা আর পারবেন কি? পারবেন না। মধ্যবিত্তের বিনাশ। ক্লিয়ার? তাহলে ডোনাল্ড ট্রাম্প এই এজেন্ডাকেই, এই নীতির মাধ্যমে, ভিসা নীতির মাধ্যমে এই এজেন্ডাকেই ফুলফিল করে চলেছেন এবং আগামীতে করতে থাকবেন। এটা গেল এই বিষয়। এবারে আসছি পরের বিষয়টি। এই বিষয়টি আলোচনা করেই আজকের লাইভ ভিডিও শেষ করব। টেট কি সবার জন্য বাধ্যতামূলক? সুপ্রিম কোর্ট, আপনারা জানেন, সেপ্টেম্বর মাসটা সত্যি ইন্টারেস্টিং মাস না? এ মাসে আবার পুজোও হলো, বিসর্জন, আবাহন সবই। তো সেখানে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট, আপনারা জানেন, একটা পর্যবেক্ষণ এসেছে। সেখানে বলা হচ্ছে যে শিক্ষক যারা রয়েছেন আগেকার, যারা টেট পাস করে আসেননি,
টেট পাস করেও যে নিয়োগ হচ্ছে তা কোনো নয়, কিন্তু ওই 2022-এর টেট পাস করে সব বসে আছে, কত আন্দোলন করছে, নিয়োগ নেই। 2023-এ আবার টেটের ফল বেরোলো, 2023 টেট 6,000 সামথিং মাত্র পাস করেছে, 2.41%, যেটা সর্বকালের সর্বনিম্ন রেকর্ড টেট পাসের ক্ষেত্রে, টেট উত্তীর্ণর ক্ষেত্রে। সেটাও আলোচনা করব কেন হচ্ছে, আগে এত পাস করতো, এবার এত কম কেন, ওরা কমাচ্ছে তো, কি মুশকিল, এটা ওদের পলিসি। তো যাই হোক, তো এই যে জায়গাটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এটা নতুন নয়, কিন্তু এর আগেও আমরা দেখেছি 2017-র এনসিটি, যে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, এনসিটিই, তার যে নীতি প্রোটোকল, সেখানে কিন্তু সব শিক্ষককেই টেট পাশ করার কথা বলা হয়েছে নির্বিশেষে, অর্থাৎ টেটটা সবার জন্যই বাধ্যতামূলক। তো সুপ্রিম কোর্টের যে আমরা অবজারভেশনটা পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে 5 বছর চাকরি আছে তাদের জন্য দরকার নেই টেট। তবে প্রমোশন, মানে আমার যেটা মনে হয়, প্রমোশন মানে এখানে অবশ্যই ইনক্রিমেন্ট বা হেডমাস্টার, যাই হোক, সেই ক্ষেত্রে তাকে দিতে হবে, নইলে দরকার নেই। কিন্তু যাদের 5 বছরের বেশি চাকরি আছে তাদের প্রত্যেককেই টেট দিতে হবে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক যে পর্যবেক্ষণ, সেখানে আমরা তেমনটাই পাচ্ছি। এই নিয়ে বাদানুবাদ শুরু হয়ে গেছে, স্বাভাবিক। কেউ বলছেন, বিভিন্ন রকমের শিক্ষকেরা তারা মতামত দিচ্ছেন। ইতিমধ্যে পিটিশন, 8টি পিটিশন, এই রাজ্য তো সেই রাজ্য, এই শিক্ষক সংগঠন তো সেই শিক্ষক সংগঠন, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ থেকে সম্ভবত এখনো কেউ সরকার পিটিশন করেনি, তবে করবে, না করার কিছু নেই। 8টা পিটিশন পড়ে গেছে রিভিউ করার জন্য, যে এটা সব শিক্ষককে কেন দিতে হবে। আমাদের সময় তো টেট বাদ ছিল না, 2009 থেকে এটা হয়েছে, আইন হয়েছে, তো তার আগে তো আমাদের সময় ছিল না। তা আমাদের নিয়োগের সময় যে নিয়োগ বিধি ছিল, তো সেই অনুসারেই আমরা নিযুক্ত হয়েছি, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তাহলে কেন আমাদের বেলায় হবে, এই নিয়ে একটা বিতর্ক শুরু হয়ে গেছে, স্বাভাবিক। পাশাপাশি আবার এমনও অনেকে বলছেন, আমরা তো এসএলএসটির মাধ্যমে এসেছি, 9, 10, 11, 12 স্কুল সার্ভিস কমিশন, তখন তো টেটের গল্প ছিল না, 8 পর্যন্ত না হয় টেট হতে পারে বা অমুক হতে পারে, আমরা 11, 12-এ পড়াই, আমরা পিজি, আমরা কেন টেট দেব, বিভিন্ন রকমের ব্যাপার উঠে আসছে, যুক্তি তর্ক। মোদ্দা কথা, শিক্ষকেরা আশঙ্কিত। এদিকে 2017-র যে এনসিটিই বিধি, সেখানে আবার সব শিক্ষককে কিন্তু টেটের কথা বলা হচ্ছে। তাহলে এই পিটিশন করে কিছু করা যাবে, লাভ হবে, কতটা লাভ হবে? আসুন তার আগে আমরা আরেকটা ইন্টারেস্টিং জায়গা পড়ে নিই, সেটা ইতিমধ্যেই আপনারা কিন্তু জানেন হয়তো। সেখানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন in partnership with Central Board of Secondary Education, CBSE, today on 12 February 2024 organized the one-day National Conference on Teacher Eligibility Test to discuss and deliberate upon the transformative changes required in the light of National Education Policy 2020. সেখানে এই সিবিএসই এবং এনসিটির একটা বৈঠক এর কথা বলা হয়েছে, এবং সেটা 12 ফেব্রুয়ারি 2024-এ সংগঠিত হয়। সেই যে বৈঠক, সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি প্রস্তাব, সিদ্ধান্ত বলবো না, প্রপোজাল এসেছে, আসুন আপনাদের পড়ে শোনাই, তাহলে এই ব্যাপারটা
সবকিছু ক্লিয়ার হয়ে যাবে কোন দিকে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা। Addressing the inaugural session of the National Conference, Miss Kesang Y. Sherpa, IRS, অত নামের দরকার নেই, একজন IRS, বড় সড়ো ব্যাপার, হ্যাঁ, Member Secretary NCTE said that the National Education Policy to 2020 has recommended the implementation of TET at various levels. NCTE is working towards proposing and implementing TET at the secondary level, class 9 to class 12. Okay. ক্লাস 9 টু ক্লাস 12 এর মধ্যেও টেট দিতে হবে, এটা প্রস্তাব এসেছে। কি বুঝলেন? ক্লিয়ার হলো তো? হ্যাঁ। তাহলে আমি এসএসসি দিয়ে পেয়েছি, আমাদের সময় টেট ছিল না, অমুক তমুক, এসব তো চলবে না বলেই তো দিয়েছে। ওটা প্রস্তাব, পাশও হয়ে যাবে, মিলিয়ে নেবেন আমার কথা। তারা বলছে যে এটা শিক্ষক হতে গেলে নাকি এই টেস্টটা দিতেই হবে, পাশ করতেই হবে। মানে দারুণ, শিক্ষাকে দারুণ একটা মজবুত ভিতের ওপর তৈরি নিয়ে যেতে চাইছে ওরা, এমন করেই ওরা লিখেছে আর কি। পুরোটা পড়লে বুঝতে পারবেন, যারা চাইছেন তার হোয়াটসঅ্যাপে চাইলে আমি দিয়ে দিতে পারি। ইতিমধ্যেই অনেকে নিশ্চয়ই পড়ে ফেলেছেন এবং আশঙ্কিত হয়েছেন, মানসিক প্রস্তুতি রাখুন। আচ্ছা, এবার প্রশ্ন করুন যে 10 বছরের যাদের শিক্ষক অভিজ্ঞতা, শিক্ষা পড়ানোর অভিজ্ঞতা আছে, এমনটা তো ওই সময় অনেকেরই তো তাই আছে, তাই তো দাঁড়াচ্ছে। এটা 2025। তাহলে তাঁদেরও কি মানে টেট দিয়ে শিক্ষকতার দক্ষতা প্রমাণ করতে হবে? ব্যাপারটা হাস্যকর লাগছে না অনেকটা? একটা ফিল্ড ওয়ার্ক, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, প্র্যাকটিক্যাল টিচিং এক্সপেরিয়েন্স, তার কোনো দাম নেই। সেটা এমসিকিউ দিয়ে, টেট দিয়ে তুত করে কয়েকটা দাগ দিয়ে দিলেন আর গোল গোল করলেন, আপনি যোগ্যতা প্রমাণ হয়ে গেল। থিওরি গভীরে গেলেই আসল উদ্দেশ্যটা বুঝতে পারবেন, যারা এখনো বোঝেননি। 2009 সালে পর্যন্ত দেখবেন দুটো বিজ্ঞপ্তি বেরিয়েছিল, এখানে পরিষ্কার করে বলা ছিল যাদের 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আছে তাদের ট্রেনিং, ওই টেট এসব না থাকলেও শিক্ষকতার যে অভিজ্ঞতা তার উপরে ভিত্তি করে তিনি ইনক্রিমেন্ট পাবেন। তেমন কি সেক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। ইনক্রিমেন্টের ক্ষেত্রে তাকে তো বলা হয়নি বাধ্য ছেড়ে দাও চাকরি, কিন্তু এবারে বলা হচ্ছে, ঘুরিয়ে বলা হচ্ছে। তাই এবার প্রশ্ন করুন, দুটো প্রশ্ন আছে, আপনারাও পড়তে পারেন। আপনি যখন শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন, তখন যে বিধি ছিল সে অনুসারে নিযুক্ত হয়েছেন, সেই তো পরবর্তীকালে চালু হওয়া বিধি কি করে আপনার উপরে প্রয়োগ করা যাবে? এটা কি আইনসঙ্গত? আইনসঙ্গত নয়, হতে পারে না। কিন্তু ওরা তো ভাই করবেই, ওদের উদ্দেশ্য ছাঁটাই করা, আর ছাঁটাই করার জন্য ওরা তো আইন বানাবেই। কিন্তু যদি যুক্তিসঙ্গতভাবে, বিজ্ঞানসঙ্গতভাবে, আইনসঙ্গতভাবে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি যে বিধি মেনে যে সময়ে আপনার নিয়োগপত্র আপনি পেয়েছেন, সেই সময়ে ক্রাইটেরিয়া ফুলফিল করেই আপনি নিয়োগপত্র পেয়েছেন। তাহলে এখনকার বিধি সেটা কি করে আপনাকে সেটা মানতে বাধ্য করা যাবে? যাবে কি? যায় না। আসুন, এ ব্যাপারে একটা কিন্তু আদালতের ভার্ডিক্টও আছে, সেটা আপনাদের পড়ে শোনায়। সেটা কি রকম? 2008 সালে কে মঞ্জুশ্রী ভার্সাস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ, সুপ্রিম কোর্টের একটা কেস, মামলা। সেখানে
সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ রেখেছিল? The rules of the game cannot be changed after the game has begun. একদম দুর্দান্ত অবজারভেশন। খেলা শুরু হয়ে যাওয়ার পরে খেলার নিয়ম বদলানো যায় না, যাই কি? কোনো একটা নিয়ম অনুসারে, ওই কেসটা মূল বিষয়টা আলোচনা করছি না, মূল বিষয়টা এরকম রিলেটেড বিষয়। তো সেই ক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট নিয়ম মেনে খেলাটা শুরু করলেন, সেটা লুডো খেলা হতে পারে, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে। একটা নির্দিষ্ট নীতি তো থাকে খেলার ক্ষেত্রে, তাই তো? লুডোর ক্ষেত্রে গুটি গুটি খাওয়া, আপনি বললেন এই লুডোর ক্ষেত্রে আপনি কি দেখলেন 6 পড়লে বেরোবে, তাই তো? 3-6 পড়লে পচা, এরকম বিভিন্ন নিয়ম টিয়ম আছে। এবার আপনি খেলা শুরু করলেন, মাঝপথে খেলা হলো, চলে গেল, যখন আপনি জিতছেন সেই সময় বলা হলো না 6 পড়লে আউট হবে না, ঘর থেকে বেরোবে না, পুট পড়লে বেরোবে। কি হবে তখন? মুশকিল না? খেলা তো অলরেডি আপনি ওই বেসিসেই আপনি খেলছেন, সেভাবেই আপনি গুটি গুটিগুলো বের করবেন বলে ঠিক করেছেন, বা যেটা এখনো ঘরে আছে আপনি 6 পড়লে বেরোবে, আপনি সেভাবেই মাথায় আছে, আপনি সেভাবেই প্ল্যানিং করেছেন। এবার নিয়ম হলো 6 পড়লে ফাইন, জরিমানা। কি হবে তখন? মুশকিল। ব্যাপারটা এরকম সব ক্ষেত্রে, তাই হওয়া উচিত। এক্ষেত্রে যারা নিযুক্ত হয়েছেন, খেলা তো শুরু হয়ে গেছে, তারা চাকরি করছেন ইতিমধ্যে, অনেকেরই বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্টের দোরগোড়ায় পৌঁছে গেছেন, সেটেল করে গেছেন, সংসার করছেন, তাদেরকে আবার মাঝপথে আইন চেঞ্জ করে ফেলো, খেলার আইন চেঞ্জ করে ফেলো, এটাকে করা যায় না। তো এই 2008-এর পর্যবেক্ষণ, যেটা সুপ্রিম অ্যাপেক্স কোর্টের পর্যবেক্ষণ, সেটাকে হাতিয়ার করতে চাইছেন অনেকেই, এবং সেইটাকে হাতিয়ার করেই রিভিউ পিটিশন অনেক ক্ষেত্রেই, মানে সব ক্ষেত্রেই প্রায় দাখিল করা হয়েছে, 8টি ইতিমধ্যে। এবার প্রশ্ন করতে পারেন যে ফল কি ফলবে, এতে লাভ হবে? আসছে। তার আগে এটা বলে নিন, বুঝে নিন যে আপনি টেট কোয়ালিফাই করলেন, ফ্রেশার হিসেবেও আগে টেট কোয়ালিফাই করে তো? আচ্ছা, সে কি ক্লাসরুমের অভিজ্ঞতা আছে? নেই। অনেকে আছে টিউশনও করেনি কখনো, বা টিউশন করতে গিয়েও ফেল করেছে, মানে স্টুডেন্ট আদৌ জোটেনি, এরকম অনেক টিচার আছেন, পড়াতে পারেন না, আমি চিনি ব্যক্তিগতভাবে, পড়াতেই পারেন না, তারা টেট কোয়ালিফাই করে ফেলে। কি হলো তাতে? হিসেব মতো টেট কোয়ালিফাই করলো মানে যোগ্য শিক্ষক, সেটা গুরুত্ব দেওয়া হবে, বাহ 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 বাহ, বেশ। কিন্তু যে শিক্ষক 10 বছর ধরে পড়াচ্ছেন, বা তারও বেশি ধরে পড়াচ্ছেন, বেশি সময় ধরে পড়াচ্ছেন, 10 years এক্সপিরিয়েন্স অ্যাজ এ টিচার, ক্লাসরুমে সাইকোলজি, মনস্তত্ত্ব, স্টুডেন্টদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, পিছিয়ে পড়া পড়ুয়াকে কি করে এনকারেজ করতে হয়, কিভাবে মনোবল বাড়াতে হয়, এগুলো তারা তো হাতে কলমে করছেন। তো তাকে কি করে আবার বলা হবে যে তার যোগ্যতা নেই শিক্ষক হওয়ার, টেট দিতে হবে, গোল গোল করে ওইখানে ওভাল করতে হবে, পেডাগজির নম্বর পেতে হবে, মনস্তত্ত্বের নম্বর পেতে হবে, অমুককে করতে হবে, খাতায় কলমে নম্বর পেতে হবে, তবেই আপনি উপযুক্ত টিচার হবেন? এটা কি ধরনের কথা? এটা কি মেনে নেওয়া যায়? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দ্যাট? শিক্ষকতা মানে কি? আপনি ক্লাসরুমে কি পারফর্ম করছেন সেটাই তো হওয়ার কথা, তার অভিজ্ঞতাটা কি? অভিজ্ঞতার মূল্য নেই তো অনেক জায়গাতে, সর্বত্রই তো আপনি যান, মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে কোনো স্কুলে, প্রাইভেট স্কুলে পড়ানোর জন্য আবেদন করুন, সর্বক্ষেত্রে অভিজ্ঞতার মূল্য দেওয়া হয় তো, এক্সপিরিয়েন্সের মূল্য দেওয়া হয়। এমনকি এই যে খিচুড়ি এসএসসি, সেখানেও নাকি যারা কর্মরত শিক্ষক ছিলেন বা এখনো আছেন 31শে ডিসেম্বর পর্যন্ত, তাদেরকেও নাকি 10 নম্বর দেওয়া হয়েছে, তাই তো? তাহলে অভিজ্ঞতার একটা মূল্য আছে। এক্ষেত্রে এক্ষেত্রে কোনো মূল্যই থাকবে না, টেট পাস করতেই হবে, কোয়ালিফাই করতেই হবে। এটা কি রকমের ব্যাপার? তাহলে আসল উদ্দেশ্যটা কি? ফলাফলটা এবার বুঝুন। রিভিউ করে কোনো লাভ হবে না, সব সাজানো আছে গুটি। আসল উদ্দেশ্য ছাঁটাই করা।
অভিজ্ঞতার মূল্য এখানে নীল। ওরাই দেখবেন অভিজ্ঞতার প্রশংসা করে, অভিজ্ঞ আমলা, ভেটারান আইএএস অফিসার বলে, ভেটারান পুলিশ অফিসার, দেখবেন ভেটারান দারুণ একটা সম্মান, অভিজ্ঞ। কিন্তু ওই যে ক্ষেত্রে ওরা ছাঁটাই করতে চাইছে, এই শিক্ষা তো দরকার নেই ওদের। 2050-এর মধ্যে ক্লাসরুম এডুকেশন উঠে যাবে গোটা বিশ্ব থেকে, তুলে দেবে ওরা। বিশ্বাস হচ্ছে না? মিলিয়ে নেবেন, এটা ওদের টার্গেট। তার উপরে আবার এইসব পুরনো ইতিহাস, ভূগোল, এইসব মানে এখন এআই এসে গেছে, রোবোটিক্স এসে গেছে, এইসব টিচার ফিচারের এসবের কোনো দরকারই নেই। এত টাকা দিয়ে 50,000, 60,000, 70,000, 1 লাখ টাকা মাইনে দিয়ে শিক্ষক ওরা রাখবে কেন? রাখবে না, দরকার নেই। আর তাই কিভাবে ছাঁটাই করতে হবে, সরাসরি সরকারি চাকরি তো সরাসরি ছাঁটাই করা যায় না এইভাবে। টাটা যেমন, টিসিএস যেমন ডেকে পাঠাচ্ছে, ছাঁটাই করে যাচ্ছে, পিঙ্ক স্লিপ, কিছু করার নেই, ওটা কর্পোরেট। কিন্তু সরকারি চাকরি তো আফটার অল সেখানে তো করা যায় না। সেখানে কি করতে হয়, আইন কানুন করে আদালতকে কাজে লাগিয়ে এই যে টেট বাধ্যতামূলক করে এমন কোশ্চেন করবে, আর পাস করলে আপনি কি করবেন, ফেল করলে আপনি কি করবেন? এই বয়সে এসে পড়াশোনা করে পাস করবেন? স্বপ্ন দেখছেন? স্বপ্ন দেখুন, দেখুন স্বপ্ন। আবার বলছি, সমবেত প্রতিবাদ যদি না করেন, ওই যে ডিভাইড অ্যান্ড রুল খেলছে, ওদের ওই প্যানেল গেছে, আমার প্যানেল তো আছে, আমি তো ভালো আছি। এই মানসিকতা বর্জন করে যারা চাকুরি করছেন বা যারা টেট ক্লিয়ার করে বসে আছেন, যাদের চাকরি চলে গেছে, প্যানেল চলে গেছে, সমস্ত সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, ওই আদালত দিয়ে কিছু হবে না, মামলা দিয়ে কিছু হবে না, এদের মতো হামলা চাই, হামলা, গণতান্ত্রিক পদ্ধতিতে হামলা, ঘেরাও কর্মসূচি, দিনের পর দিন, মাসের পর মাস ঘেরাও। পারবেন? পারবেন না, ওরা সেটা জানে। তাই এবার নাটকটা কি হবে, নাটকবাজিটা কি হবে শুনে রাখুন। সব রাজ্য সরকার পিটিশন করবে, রিভিউ পিটিশন দেখাবে, না আমরা কর্মচারীদের ভালোবাসি, মাননীয়ও করবেন, করবেন, শিক্ষক সংগঠনেরাও করবেন, সব কন্ট্রোলড অপোজিশন। আন্দোলন তো অনেক দেখলাম, সব রিভিউ পিটিশন হবে, আবার টাকা পয়সা তোলা হবে, আবার মামলা হবে, আবার টাকা তোলা হবে। ইতিমধ্যে টাকা তোলা শুরু হয়ে গেছে, আপনারা জানেন হয়তো। আবার উকিল কামাবে, উকিল কামাবে, কোকিল কামাবে, তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে ফল। আপনারা জানেন, বহুবার বলেছি, টেট বাধ্যতামূলক, এটা সুপ্রিম কোর্ট আরো একবার জানিয়ে দেবে, বারবার জানিয়ে দেবে। তারপরে কি হবে, কিউরেটিভ পিটিশন করে আবার টাকা তোলা হবে, কিউরেটিভ পিটিশন, আবার টাকা তুলবে শিক্ষকদের, চাঁদা তোলা হবে, নেতারা লাল হবে, উকিল কোকিল হবে, গান গাইবে, একই গান, আদালত তো একই উত্তর দিয়ে দেবে। কিউরেটিভ পিটিশনে কোনো লাভ হবে না, সব সাজানো আছে গুটি, বহু আগেই বলেছে, গুটি সাজানো আছে, কি হবে, কি এর পরে কি হবে। এবার সরকার বলবে আমরা তো চেষ্টা করেছিলাম। হে মহান শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সরকার তো আপনার পাশে ছিল, এখনো আছে, আমরা তো চেষ্টা করে গেলাম, কি করতে পারি। সুপ্রিম কোর্ট বলে কথা, আদালত অবমাননা কি করা যাবে, আমরা কি করে করতে পারি, ব্র্যাকেটে কোনো কোনো ক্ষেত্রে করে থাকি, সুপ্রিম কোর্টও ক্ষমা ঘেন্না করে কিছু বলেন না, ওটা ব্র্যাকেটে। তাহলে তাই আবার বলছি, আমি বহু আগেই বলেছিলাম, একটাই পথ, সংঘবদ্ধ লড়াই, মামলা দিয়ে কিছু হবে না, কিচ্ছু করতে পারবেন না, টাকাটাই যাবে। সংঘবদ্ধ প্রতিরোধ, পথে নামা, পথে নেমে, অনলাইনে নয়, পথে নেমে। এবং যারা যারা এইসব করছে, যাদের মাধ্যমে হচ্ছে, হোলিকাও বলে ছাড়লে চলবে না। ভ্যাকসিন মানে হোলিকাও, আদালত মানে হোলিকাও, পবিত্র গরু, কিছু বলা যাবে না, ওসব বললে হবে না। জনজোয়ার চাই,
আমাদের রাজ্যের শিক্ষকের সংখ্যা বেশ কয়েক লক্ষ। কেউ পথে নামবেন একসাথে? দরকার নেই। 10% নামবেন, ওরা সেটা জানে। তাহলে এই হবে। ডিএ দিয়ে শুরু হয়েছে, সব রাজ্যেই হবে এক এক করে। কেন্দ্র ঝোলাচ্ছে, আবার অন্যদিকে কেন্দ্র নিয়োগ বন্ধ করে দিচ্ছে। এসএসসি, সিজিএল দেখতে পাচ্ছেন তো, মাল্টিটাস্কিং দেখতে পাচ্ছেন তো, সিজিএল পরীক্ষা কি হচ্ছে সর্বত্র। ডিএ এর আন্ডারে তারপর দেবেন ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি, পেনশন, সব হাত পড়ে যাবে। সব ধাপে 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 ওরা খাপে খাপে সাজিয়ে রেখেছে, কোনটার পরে কোনটা ধরবে। তাই আবার বলছি, মানসিক প্রস্তুতি রাখুন, মন শক্ত করুন আগামীর জন্য। হার মানার জন্য নয়, শুধু মামলার ওপর ভরসা না করে সহকর্মীদের সঙ্গে আলোচনা করুন, ইন্টারাকশন করুন। ইতিমধ্যেই বহু দেরি হয়ে গেছে, যারা অনেকে বুঝেছেন, দেরিতে বুঝেছেন, এখন কিছু করার নেই। কিন্তু এইটা যখন একবার নোটিফিকেশন জারি হয়ে যাবে সবার জন্য টেট, ওই যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এনসিটির বিধি, তখন কি করবেন? তখন আর এই লড়াইয়ের সময়ও থাকবে না, মানসিকতাও থাকবে না, হতাশায় ভেঙে পড়বেন। আর যদিও বলছে যে টেট পাস না করলে কোশ্চেন যে কুই লেভেলের হবে বুঝতেই পারছেন। এবারে কি কোশ্চেন লেভেল কি হয়ে যাবে জানি না। এবারে পাস করলো কত, 6000 সামথিং। সিগন্যালটা পেয়ে গেছেন তো? হ্যাঁ, আগের মতো আর হাজার হাজার অনেক এত 10,000, 15,000, 20,000, 50,000 পাস করবে না, এখন কমবে। ইঙ্গিতটা দিয়ে দিয়েছে, মানে ওরা কমাবে। তাহলে কি করবেন? মেনে নিন। হয় একটা পথ মেনে নেওয়া, চুপচাপ মেনে নেওয়া, মামলা করে টাকা নষ্ট করা এবং মেনে নেওয়া। আর একটা পথ প্রতিবাদ, সংঘবদ্ধ লড়াই। তো উত্তরটা আমি কিন্তু জানি আপনারা কোন পথে যাবেন, ওরাও সেটা জানে। আর জানে বলেই ওরা এত দুর্দান্তভাবে সফল হচ্ছে প্রতিটি খেলায়। শিক্ষকদের ক্ষেত্রে অন্তত প্রতিটি খেলায় ওরা সফল হচ্ছে এখনো পর্যন্ত। কিন্তু ভ্যাকসিন বুঝে দেওয়ার খেলায় কিন্তু ওরা সর্বক্ষেত্রে আর সফল হয়নি একটা সময়ের পরে। এখন তো হচ্ছে না, এটা সেটা জানে। এবং আমার সহযোদ্ধা, আমার পরিচিত, আমার পাঠক, তাদের ক্ষেত্রে যদি কেউ জবরদস্তি করে, আমরা আছি। এই এই ক্ষেত্রটাতে কনফিডেন্সের সঙ্গে বলতে পারে কথা। অন্তত বাকি তো আপনারা যারা শিক্ষক মহাশয় আছেন, তারা কি কোন ভূমিকা নেবেন বা নিতে পারেন, তারা ভাবুন। রাইটিং অন দ্য ওয়াল খুব স্পষ্ট, বহু আগেই আমি বলেছি। নিয়োগ নয়, এখন বিয়োগের সময়। আর অবসরের মানে টেস্ট পাস না করলে বলেছে যে বাধ্যতামূলক অবসর, মানে অবসরশ্রী, বহু আগেই বলেছিলাম। সেক্ষেত্রে নাকি অবসরকালীন সুযোগ সুবিধা দেবে বলছে। মানে আপনি অন্যগুলো পেনশন থেকে শুরু করে গ্র্যাচুইটি, ওগুলো প্রভিডেন্ট ফান্ড, এগুলো পাবেন বলা হচ্ছে। কিন্তু খেলাটা অন্য জায়গায় আছে। কি খেলা বলুন তো? আপনি যদি একবার মেনে নেন এই টেটকে, বিনা প্রতিবাদে, শুধু মামলা শান্তিপূর্ণ পথে, তাহলে অবসরকালীন সুযোগ সুবিধা আপনি পাবেন কিনা সে বিষয়ে আমার ঘোর সন্দেহ আছে। নরম মাটিতে মুরগিও আঁচড়ায়, আঁচড় কাটে। আর এরা তো প্রভু, সর্বশক্তিমান, জায়নির শক্তি, যারা ব্যক্তি মালিকানা কায়েম করছে সর্বত্র। তারা তো আঁচড় কাটবে কেন? গর্ত খুঁড়ে ফেলবে আপনার অবসরকালীন সুযোগ সুবিধায়।
প্লাস তখন এরকম বলার লোকও পাওয়া যাবে, অনেক বুদ্ধিজীবীও পাওয়া যাবে, অনেক দালালদেরও পাওয়া যাবে, যারা বলবেন, কি বলবেন, অবসরকালীন সুবিধে মানবিকতার কারণে কিছু দেওয়া যেতে পারে, কিন্তু এরা তো শিক্ষকই নন। কেন নন? টেটই তো পাস করতে পারলেন না। টেট পাস করলে তবেই তো আপনি শিক্ষকের সম্মান পাবেন। আপনি এই যে 10 বছর 15 বছর পড়ালেন, ওগুলো ফালতু পড়িয়েছেন, ওগুলো দামই নেই, ভুলভাল পড়িয়েছেন। আপনি তো টেটই পাস করতে পারেননি। তো এই ভুলভাল পড়িয়ে 10 বছর 15 বছর ধরে আপনি ভুলভাল পড়ালেন, তার জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকার অবসরকালীন সুবিধা দেব? কেন দেব? প্রমাণ করুন আপনি টিচার। হয়ে গেল খেলা। সবই সম্ভব, সবই সম্ভব। কারণ ওরা যদি মনে করে লেজে কাটবো না গলায়, মানে ঘাড়ে কাটবো না মুন্ডু কাটবো না হাত কাটবো না পা কাটবো, ওরা আইন বানিয়ে নেয়। সবকিছু ওরাই করছে। আদালতকে ওরা নিয়ন্ত্রণ করে, বিচারকদের ওরাই মাইনে দেয়, ওদের পলিসি অনুসারেই স্যালারি অ্যাপ্রুভাল হয়, ট্রেজারির ফান্ড অ্যাপ্রুভাল হয়, ওরাই তো করে, ওরাই তো সিস্টেম। তাই ওই আনন্দে থাকারও কিছু নেই, নিশ্চিত হওয়ারও কিছু নেই যে আপনি টেট ফেল করলেন মানে আপনি বাকিটা পেয়ে যাবেন, অবসরকালীন সুযোগ সুবিধা সব ছপা ছপ ফটা ফট পেয়ে যাবেন। তাও জোর দিয়ে বলা যাচ্ছে না, তাই তো। তাই আবার বলি, অন্যের বিপদে, অন্যের প্যানেল খারিজ হচ্ছে দেখে আমি তো ভালো আছি, এভাবে গোবর হয়ে জীবনযাপন করবেন না। কারণ গোবরের অনিবার্য স্টেপ, পরবর্তী স্টেপ ঘুঁটে। তাই গোবর থেকে ঘুঁটে হয়ে পুড়বেন মহাপ্রভুদের উনুনে, ওভেনে, নাকি গোবর থেকে গোলা হয়ে প্রভুদের মুখে, প্রভুদের দালালের মুখে লাভ দিয়ে পড়বেন? চুনকালি মাখানোর গল্পটা আমরা তো জানি, সেখানে না হয় গোবর মাখানো হোক, সেটা বন্ধ হয় না, তাই না? দৃশ্যটা ভাবুন। তাই ঘুঁটে হয়ে লাভ দেওয়ালে ঝুলবেন না গোবর হয়ে মুখে লাভ দেবেন, গোবরে গোলা হয়ে, সেটা আপনারাই ঠিক করুন। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, ভালো থাকুন, চিন্তনে থাকুন।